আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টারটার নাম তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা হচ্ছে আজকে অধ্যায় ১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে। তো আমরা হচ্ছে আজকে অধ্যায় ১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই চ্যাপ্টারটা পড়াশোনা করব। ঠিক আছে? সো এই চ্যাপ্টারটার ব্যাপারে যদি বলি যে আমাদের মোস্টলি এই চ্যাপ্টারের যে টপিকগুলো সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল। ঠিক আছে? তোমার লজিক্যাল কোনো প্রবলেম বা তোমার ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম আমরা এই চ্যাপ্টারে সলভ করব না বা দেখব না। সো মেইনলি হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। এখন থিওরিটিক্যাল বিষয়গুলো কি নিয়ে? যে দেখা যায় যে আমাদের আইসিটির যে ফিল্ডগুলো আছে, আইসিটি তো আসলে অনেক বিশাল বিস্তৃত একটা ক্ষেত্র। ঠিক আছে? তো আইসিটির যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো নিয়ে তোমার একটা হালকা ধারণা দেওয়া হয় এই চ্যাপ্টারে। ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা দেখব। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের একটা ওভারভিউ। ঠিক আছে? আচ্ছা, তোমরা হচ্ছে এই যে বইয়ের বিষয়টা বলতেছো যে বইয়ে কি কোনো চেঞ্জ আসছে কিনা বা হচ্ছে সিলেবাসে কোনো চেঞ্জ আসছে কিনা। তো বইয়ে যদি চেঞ্জ আসে এটা তো অবশ্যই তোমরা নোটিশ পেয়ে যাবা। ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। উদ্ভাস থেকে এটা জানিয়ে দেওয়া হবে। সো এই চ্যাপ্টারের বিষয়ে একটু আমি যদি বলতে চাই যে একটা কোশ্চেন এমন থাকে যে এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করা উচিত হবে কিনা। ঠিক আছে? এরকম কোশ্চেন অনেকেরই থাকে। কেন এরকম কোশ্চেন তৈরি হয়? যে অনেক সময় তোমরা যখন পরীক্ষায় বসো তখন এমন সিচুয়েশন তৈরি হয় যে তোমার এই চ্যাপ্টার 1 এর কোনো কোশ্চেন তোমার যদি পরীক্ষায় যদি এসে থাকে দেখা যাচ্ছে যে তুমি হয়তোবা কোশ্চেনটা পারবা, অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার কি এই কোশ্চেনগুলো অ্যান্সার করা উচিত কিনা? ঠিক আছে? তোমার মনে হচ্ছে যে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা, তাও কি এটা অ্যান্সার করা উচিত কিনা? এরকম একটা কোশ্চেন থাকে। তো আমি যেইভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করেছি বা যেইটা আসলে ম্যাক্সিমাম মানুষজন চিন্তা করে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। ঠিক আছে? যে তোমার যখন তুমি কোশ্চেন সিলেকশন করবা তখন তোমাকে দুইটা জিনিস দেখতে হবে, দুইটা জিনিসের মাঝে ট্রেড অফ হবে। ঠিক আছে? সেটা হচ্ছে যে চ্যাপ্টার 1 এখান থেকে যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো তোমার অত বেশি ট্রিকি হয় না। ঠিক আছে? মানে তুমি যদি বইটা পড়ো তাহলে তুমি দেখবা যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারতেছো। সো তোমার মোস্ট লাইকলি এমন কোনো কোশ্চেন আসবে যে তুমি সহজেই বুঝে যাবা যে আসলে কি এখানে চাইছে তোমার কাছে। সো তখন তোমার মনে হইতে পারে যে এটা তো সহজ, এই সিকিউ অ্যান্সার করাটা তো সহজ। কিন্তু ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে এই চ্যাপ্টারের যা সিকিউ আসে সেই সব সিকিউ এর অ্যান্সার গুলো হয় বর্ণনামূলক, অর্থাৎ তোমাকে অনেক লিখতে হয়। সো তোমার এখানে কিন্তু টাইম যাবে অনেক। তুমি যদি এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ অ্যান্সার করতে যাও তখন তোমার কিন্তু টাইম বেশি লাগবে। কার সাথে কম্পেয়ার করলে? আমি যদি তোমার চ্যাপ্টার 4, 3 অর 5 এই চ্যাপ্টারগুলোর কোনো একটা সিকিউর সাথে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে ওই চ্যাপ্টারের সিকিউ অর্থাৎ ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা তোমার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টার থেকে কোনো সিকিউ যদি আসে তখন ওইখানে তোমার যে টাইম লাগবে তার চেয়ে অনেক বেশি টাইম লাগবে এখানে। কারণ ওইখানে হচ্ছে চ্যাপ্টার 3, 4, 5 হচ্ছে ম্যাক্সিমামই লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, যেগুলো তুমি যদি ধরতে পারো কারেক্টলি তাহলে অল্প সময়ের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবে এবং ওইখানে সলিড মার্কস, অর্থাৎ তোমার অ্যান্সার যদি কারেক্ট থাকে, লজিক যদি ঠিক থাকে তাহলে তুমি ফুল মার্কস পাবা। অন দ্য আদার হ্যান্ড এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তোমার চ্যাপ্টার পড়া থাকলে ইজিলি ক্যাচ করা যায়, ট্রিকি কম থাকে, কিন্তু দেখা যায় যে এখানে সময় বেশি যায়, অনেক বেশি লিখতে হয়। আবার অনেক সময় ফুল মার্কসও পাওয়াটা
তোমার অনিশ্চিত থাকে, ঠিক আছে? যে তুমি ভালোভাবে লিখলে অনেক সময় দেখা যায় যে 10-এ 10 পাওয়াটা একটু তোমার রেয়ার হয়ে যায়। সো এই কারণে তোমাকে একটা ভালো ডিসিশনে আসতে হবে কোশ্চেন সিলেকশনের সময়, যে আমি যদি দেখি যে 3, 4, 5 থেকে আমি ইজিলি যেই কয়টা সিকিউ অ্যান্সার করা দরকার সেই কয়টা সিকিউ অ্যান্সার করতে পারছি, ঠিক আছে? অর্থাৎ আমি যদি চ্যাপ্টার 1 অ্যাভয়েড করে কনফিডেন্টলি তোমার সিকিউ সিলেক্ট করতে পারি, তাহলে আর চ্যাপ্টার 1 এর দিকে আমি যেতে সাজেস্ট করব না, ঠিক আছে? কারণ এই যে যেই প্রবলেমগুলোর কথা বললাম। কিন্তু তোমার যদি এমন হয় যে না, তোমার 3, 4, 5 অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল এগুলো থেকে এমন একটা সিকিউ আসছে বা এমন কিছু সিকিউ আসছে যেগুলো হয়তোবা তুমি কনফিডেন্ট ফিল করতেছো না, মনে হচ্ছে তোমার কাছে যে হয়তোবা ভুল হতে পারে। তো এটা তো একটা রিস্কের বিষয় যে আমি ওইখানে টাইম কম লাগবে বা হচ্ছে তোমার সলিড মার্কসের আশায় হচ্ছে আমি অ্যান্সার করলাম, কিন্তু ভুলের কারণে দেখা যাবে যে আমার অনেকগুলো মার্কস চলে গেল। তো এটা তো একটা রিস্কের বিষয়। তো তুমি যদি ল্যাক অফ কনফিডেন্সে ভুগো, সেক্ষেত্রে আমার মনে হয় যে চ্যাপ্টার 1 এর দিকে যাওয়াটাই শ্রেয়, ঠিক আছে? সো এই বিষয়টা একটু মাথায় রাখবা। এটা আসলে তুমি একদিনে ঠিক করতে পারবে না। তোমার কোশ্চেন সিলেকশনের বিষয়টা, কোশ্চেন সিলেকশন করার ক্যাপাবিলিটি অর্জন করার বিষয়টা আগে থেকেই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যে তুমি যদি ভালোভাবে 3, 4, 5 চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করো, তাহলে তো তুমি আগে থেকে মোটামুটি একটা আইডিয়া করে রাখতে পারো যে হ্যাঁ, আমি এই চ্যাপ্টারগুলো থেকেই সিকিউ অ্যান্সার করবো, ঠিক আছে? আর যদি তোমার মনে হয় যে না, আমি কারো কাছে এরকম প্ল্যান থাকতে পারে যে আমি চ্যাপ্টার 4 স্কিপ করব, কারো কাছে মনে হতে পারে আমি চ্যাপ্টার 5 স্কিপ করব, তো সেই ক্ষেত্রে কিন্তু তার চ্যাপ্টার 1, 2 পড়া ছাড়া কোনো বিকল্প থাকে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমাদের হচ্ছে একটু আগে থেকে প্ল্যানিং করে ওইভাবে হচ্ছে প্রিপারেশন নিতে হবে বা ওইভাবে আগাতে হবে। কারণ পরীক্ষার আগের দিন বসে তো তুমি আর ওইটা মেক শিওর করতে পারবা না যে আমি চ্যাপ্টার 5 একদিনে শিখে ফেলবো বা চ্যাপ্টার 3, 4 একদিনে শিখে ফেলবো, ঠিক আছে? ওকে। আর এমসিকিউর বিষয়টা যদি বলি, যে এমসিকিউ তো তোমার একটা নির্দিষ্ট পরিমাণের এমসিকিউ হচ্ছে এই চ্যাপ্টার থেকে হয়। সো তোমার হচ্ছে ওগুলোর ক্ষেত্রে তো আর কোনো মাফ নাই, ওগুলো তো তোমার অ্যান্সার করতেই হবে। তো এই কারণে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে মার্ক করে করে পড়তে হবে এবং তোমার হচ্ছে ওগুলো একটু মনে রাখার ট্রাই করতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে দেখব আমাদের আজকের ক্লাসের টার্গেটই এইটা, তোমাদের এখান থেকে যতটুকু ইম্পর্টেন্ট, যতটুকু জানা দরকার, পড়া দরকার, সেই জায়গাগুলো টাচ করা, ঠিক আছে? তো আমরা হচ্ছে শুরুতে টপিকগুলো দেখব, পরবর্তী পার্টে গিয়ে হচ্ছে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড যে সিকিউ এবং এমসিকিউ আছে এগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দেই। তো আমরা ফার্স্ট পার্টে কি পড়তেছি দেখো, এই যে এখানে হচ্ছে আমাদের খুবই বেসিক দুইটা শব্দ চলে আসতেছে। একটা হচ্ছে যে আমাদের তথ্য, একটা হচ্ছে তথ্য, আরেকটা হচ্ছে উপাত্ত, ঠিক আছে? তো তথ্য উপাত্ত এটা হচ্ছে আমাদের যখন যোগাযোগ করা হয় কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে, তখন এই দুইটা শব্দ কিন্তু অনেক চলে আসে, ঠিক আছে? তো তথ্য হচ্ছে আমাদের যে কোনো ডাটা মানে কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে যে মৌলিক এককটা যার সাহায্যে আমরা যোগাযোগ করি সেটাকে আমরা বলতে পারি তথ্য, ঠিক আছে? এবং এই তথ্য যখন একসাথে সম্মিলিত হয়ে কোনো একটা নির্দিষ্ট তোমার মিনিংকে এক্সপ্রেস করে বা কোনো একটা নির্দিষ্ট অর্থ যখন বহন করে অনেকগুলো তথ্য মিলে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে উপাত্ত, ঠিক আছে? তোমার কিছু তথ্যের সমষ্টি, কিছু তথ্যের সমষ্টি যা একটা নির্দিষ্ট তোমার মনের ভাব প্রকাশ করে, সেটাকে আমরা বলতে পারি উপাত্ত। তো তথ্য উপাত্ত হচ্ছে আমাদের যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটো শব্দ। ওকে, এখন আমরা একটু সামনে যাই। যেই শব্দটা আমাদের এখন সামনে আসতেছে সেটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, ঠিক আছে? নাম থেকেই বোঝা যায় এখানে আসলে হ্যাঁ, উপাত্তের ভিতরে আসলে অ্যাকচুয়ালি তথ্য আছে, এক্স্যাক্টলি নাফিস যেটা বলেছো কারেক্ট। তো বিশ্বগ্রামের নাম থেকেই বোঝা যায় যে আসলে এই ওয়ার্ডটা কি মিন করতে যাচ্ছে। যে দেখো, গ্রাম কি? গ্রাম হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে অনেক মানুষ একসাথে থাকে, তাই না? সো বিশ্বগ্রাম বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের পুরো পৃথিবী বা ওয়ার্ল্ডটা একটা গ্রামে রূপান্তরিত হয়েছে। এর কারণ কি? যে তোমার বাস্তবিক অর্থে বা ফিজিক্যালি চিন্তা করলে আমাদের পৃথিবী তো অনেক বড়, তাই না? তো আমাদের কোনো একটা জায়গা থেকে যদি অন্য একটা জায়গায় তোমার যোগাযোগ করতে হয়, তখন দূরত্ব কিন্তু একটা তোমার ইম্প্যাক্ট রাখে। যেমন আগে যোগাযোগ কিভাবে করা হতো একটু যদি চিন্তা করো, যে আগে যদি দূরে কোথাও কোনো মেসেজ পাঠাইতে হতো, তখন সেটা পাঠাইতে হতো হয় ধরো যে
ওই যে কবুতরের পায়ে চিঠি লিখে বা কাউকে দিয়ে মেসেজ চিঠি পাঠানো হইতো, সো সময় সাপেক্ষ একটা বিষয় ছিল। তো আগে কিন্তু এই দূরত্ব যোগাযোগের ক্ষেত্রে অনেক প্রভাব রাখতো, ঠিক আছে। একটা জায়গা থেকে অন্য একটা জায়গার দূরত্ব যোগাযোগের ক্ষেত্রে প্রভাব রাখতো, ঠিক আছে। এখন তোমার সময়ের সাথে সাথে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কারের কারণে দেখা গেছে যে দূরত্ব এইটার যোগাযোগের উপরে প্রভাব কমে গেছে। অর্থাৎ আমি এখন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমি অন্য কোনো প্রান্তের কোনো একজনের সাথে কিন্তু চাইলে যোগাযোগ করতে পারবো, এক্ষেত্রে আর কোনো বাধা নেই। অর্থাৎ ভার্চুয়ালি ভার্চুয়ালি আমাদের পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে কিন্তু এখন আর দূরত্ব নেই, ঠিক আছে। এইটাকে আমরা চিন্তা করতে পারি একটা গ্রামের মতো, যেখানে সবাই একসাথে একটা নির্দিষ্ট জায়গার সীমাবদ্ধ একটা জায়গার মধ্যে বসবাস করে এবং সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে, ঠিক আছে। তো আমাদের এই যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আমাদের কিন্তু এখন এই দূরত্বটা আর কোনো প্রভাব রাখতেছে না, ঠিক আছে। কে কত দূরে আছে এটার কোনো প্রভাব নেই। এটাই আসলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এখন এই বিশ্বগ্রাম আসলে কিভাবে তৈরি হইলো? আচ্ছা, তোমরা যারা হচ্ছে চ্যাট বক্সে বিজি আছো তারা হচ্ছে আপাতত চ্যাট বক্সটা একটু ছেড়ে দিয়ে এখানে মনোযোগ দাও, ঠিক আছে। এই যে কেউ হচ্ছে অনেক মেসেজ একসাথে দিচ্ছ, তোমরা মেসেজটা পরে দাও, ঠিক আছে। আচ্ছা, এই যে সাকিব যে লিখতেছো যে বই চেঞ্জ হয়েছে কিনা, আমি তো বললাম ভাইয়া বই চেঞ্জ হলে তোমাকে জানাই দেওয়া হবে, ঠিক আছে। এইটা এখন বারবার বলার কোনো মানে নাই, ঠিক আছে। তো আমরা একটু এদিকে মনোযোগ দিই, এদিকে দেখো, ইনবক্সে পরে তুমি অ্যাক্টিভ থেকো। তো আমাদের এই যে যে বিশ্বগ্রাম তৈরি হইলো এটা আসলে কোন কোন তোমার উপাদানকে নিয়ে তৈরি হইলো। তো এগুলো একটু দেখি যে আমাদের দেখো, প্রথমত আছে হচ্ছে যে হার্ডওয়্যার সফটওয়্যার, এই দুইটা আসলে কোথা থেকে আসে। তো দেখো, আমরা এই যে যে যোগাযোগ করতে পারতেছি এটা কেন পারতেছি, কারণ আমাদের হাতে কিছু ইলেকট্রনিক ডিভাইস আছে, তাই না, ইলেকট্রনিক ডিভাইস আছে। তো এই যে যে ইলেকট্রনিক ডিভাইস আছে, যেমন আমি বলতে পারি যে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ফোন, ঠিক আছে, ট্যাব, প্যাড, এরকম যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস আমরা ইউজ করতে পারি যোগাযোগ করার জন্য। তো এই যে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি করা হয় এগুলো তৈরি করার জন্য কি কি লাগে তুমি একটু চিন্তা করো। যে তার যে স্ট্রাকচার, তার যে গঠন, এই গঠনটা আসলে মূলত এই হার্ডওয়্যারকে নির্দেশ করে, ঠিক আছে। হার্ডওয়্যার বলতে যে আমাদের এই ইলেকট্রনিক ডিভাইসগুলো যেই উপাদানগুলো দিয়ে গঠিত হয়েছে সেগুলোকে আমরা বলি যে ওই ডিভাইসের হার্ডওয়্যার, তাই না। আচ্ছা, এরপর একটা ইলেকট্রনিক ডিভাইস যে তোমার তোমার হচ্ছে বিভিন্ন কাজ করে দেয়, ঠিক আছে। যেমন তুমি হচ্ছে মোবাইল ফোন দিয়ে কল করতে পারো বা হচ্ছে ফেসবুক চালাতে পারো, এই যে যে কাজগুলো করতে পারো, এই কাজগুলো আসলে কে হ্যান্ডেল করে, ঠিক আছে, কে নিয়ন্ত্রণ করে, যে নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলি হচ্ছে সফটওয়্যার। তাহলে দেখো, একটা ইলেকট্রনিক ডিভাইস তার আসলে হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে, ঠিক আছে। সো এই দুইটা কিন্তু আসলে আমাদের বিশ্বগ্রামের দুইটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আসতেছে দেখো যে কানেক্টিভিটি, যে তোমার তো ইলেকট্রনিক ডিভাইস থাকলেই হবে না, তোমার কি থাকতে হবে, তোমার ইন্টারনেট থাকতে হবে। আদারওয়াইজ তুমি কন্ট্যাক্ট করতে পারবা না বা হচ্ছে যোগাযোগ করতে পারবা না। তো এই ইন্টারনেটের সাথে আজ আসলে আমাদের এই যে কানেক্টিভিটি ওয়ার্ডটা রিলেটেড, ঠিক আছে, একজনের সাথে আরেকজনের যোগাযোগ। এরপরে আমাদের এই যে ডেটা, তো ডেটা কি, যে আমরা যখন যোগাযোগ করি তখন ডেটা আদান প্রদান করি, তাই না। তো এখানে ডেটার বিষয়টা আসে। এবং আমাদের ফাইনালি ক্যাপাসিটি, অর্থাৎ আমরা যে ডিভাইসগুলো ইউজ করতেছি তার একটা ক্যাপাসিটি আছে এবং ওই ক্যাপাসিটি কিন্তু দিনে দিনে বাড়তেছে। তাহলে এই যে যে আমরা উপাদানগুলো দেখতেছি এর মাধ্যমেই হচ্ছে আমাদের এই যে বিশ্বগ্রাম যেটা, এটা কিন্তু স্ট্যাবলিশড হয়েছে, তাই না। আশা করি বোঝা গেছে উপাদানগুলো কিভাবে কোথা থেকে আসলো। এরপরে দেখো যে আমাদের এই বিশ্বগ্রাম ধারণার সাথে যেই কনসেপ্টগুলো জড়িত, ঠিক আছে, বিশ্বগ্রামের সাথে যেই কনসেপ্টগুলো জড়িত ওগুলো একটু একে একে দেখি। যে প্রথমত যোগাযোগ, যে আমাদের গ্লোবাল ভিলেজের কারণে এখন যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে, এটা তো নতুন করে বলার কিছু নাই, দূরত্বের আর কোনো প্রভাব নেই এখন। এরপরে কর্মসংস্থান, তুমি চিন্তা করো যে আমাদের এই বিশ্বগ্রাম বা আইসিটির ইমপ্রুভমেন্টের কারণে দেখা গেছে নতুন নতুন অনেক জব তৈরি হয়েছে। কিরকম, যে আমরা 10 বছর আগে এমনটা খুব কমই চিন্তা করেছি যে আমরা ঘরে বসে খাবার অর্ডার করব, তাই না।
ওইটা এই আইডিয়াটা এত পপুলার ছিল না, ইভেন আমিও হয়তো বা চিন্তা করিনি 10 বছর আগে। কিন্তু এখন কিন্তু এটার সাথে আমরা ইউজ টু হয়ে গেছি যে আমরা ঘরে বসে হচ্ছে তোমার বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে খাবার অর্ডার করতেছি। তো এই যে আমাদের খাবার পৌঁছে দেওয়ার কাজটা এটা কারা করতেছে? বিভিন্ন রাইডার করতেছে। তাহলে দেখো এই যে একটা নতুন জব তৈরি হলো, তোমার একটা টেকনোলজির কারণে নতুন নতুন কিছু জব তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্বগ্রামের সাথে আসলে আমাদের কর্মসংস্থানের বিষয়টা জড়িত। এরপরে শিক্ষা, এটা তো তোমরা সবচেয়ে ভালো বুঝতে পারতেছো যে শিক্ষা কিভাবে জড়িত। যে আমরা এখন মোস্ট অফ দা টাইম পড়াশোনা করি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের থ্রুতে বা ইন্টারনেটে, তাই না? যে করোনার সময় কি হয়েছে, যে সবাই মোবাইল ফোন ইউজ করে হচ্ছে অনলাইনে ক্লাস করেছে বা লাইভ ক্লাস করেছে। তো শিক্ষার বিষয়টাও আসলে এখানে জড়িত। এরপরে চিকিৎসা, তোমরা অনেকেই আশা করি যে এই আরোগ্য নামের যে অ্যাপটা আছে সেটার সাথে পরিচিত বা সেটার নাম শুনেছো। তো এখানে কি দেখতে পাই আমরা? আমরা দেখি অ্যাডভার্টাইজমেন্টে যে আমরা চাইলে ঘরে বসে তোমার মেডিসিন অর্ডার করতে পারবো বা ট্রিটমেন্ট নিতে পারবো, ঠিক আছে? ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবো, পরামর্শ করতে পারবো। সো আমাদের চিকিৎসার বিষয়টা কিন্তু এখন এই তোমার দেখা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে বা ভার্চুয়ালি হচ্ছে, ঠিক আছে? এরপরে গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য। এই যে ব্যবসা বাণিজ্যের কথা বললে ই কমার্সের আইডিয়াটা চলে আসে। এটা খুবই পপুলার এখন, যে আমরা ঘরে বসেই এখন কেনাকাটা করতে পারি বা তোমার ব্যবসা করতে পারি, ঠিক আছে? এরপরে সংবাদ মাধ্যম, দেখো যে এখনকার যে নিউজ মিডিয়াগুলো আছে তারা কিন্তু তাদের ফুল ফোর্স অনলাইন যে সাইটগুলোতে আছে সেখানে অ্যাপ্লাই করতেছে, কারণ মানুষ এখন ম্যাক্সিমাম টাইম অনলাইনেই থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সো এটা তো আসলে তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারো যে আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে যদি কোনো এন্টারটেইনমেন্ট পারপাজে টাইম দেওয়া হয়, তখন হচ্ছে আমরা ইউটিউব, নেটফ্লিক্স এইসব তোমার সাইট থেকে বা এইসব প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমরা তোমার এই কাজগুলো করি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই অ্যাপগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কানেক্টেড থাকি ভার্চুয়ালি। এরপরে আসতেছে আমাদের সাংস্কৃতিক বিনিময়, যে আগে একটা সময় তোমার আমরা এক সংস্কৃতির মানুষ আরেক সংস্কৃতির মানুষের সাথে খুব সহজে মিশতে পারতাম না বা বুঝতে পারতাম না যে আসলে তোমার কিভাবে আহ, অন্য সংস্কৃতির মানুষ হচ্ছে তাদের জীবনযাপন করে বা তাদের কালচার গুলো পালন করে, ঠিক আছে? কিন্তু এখন আমরা কিন্তু এটা ইউজ টু হয়ে গেছি বা আমরা জানি, আগে থেকে আমরা জানি যে আমেরিকার মানুষ হচ্ছে কোন খাবার পছন্দ করে বা আমেরিকার মানুষ কোন ধরনের মুভি পছন্দ করে, এগুলো আমরা মোটামুটি জানি। ইন্টারনেটের কল্যাণে অনেক কিছু এখন আমরা জানি। তাহলে দেখো যে আমাদের এই জীবন যাপনের সাথে সংশ্লিষ্ট যে ধারণাগুলো সেগুলো কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে যে এই তোমার বিশ্বগ্রাম বা আমাদের যে আইসিটির ফিল্ড আছে এই ফিল্ড গুলো দিয়ে হচ্ছে প্রভাবিত, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে ধাপে ধাপে কিছু প্রযুক্তি সম্পর্কে জানবো, ঠিক আছে? এবং এগুলোর তোমার ব্যবহার, তার পাশাপাশি হচ্ছে কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে সংক্ষেপে জানবো। তো ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। তো ভার্চুয়াল রিয়ালিটি এখানে আসলে যে কাজটা করা হয় যে তোমাকে কৃত্রিম একটা পরিবেশের তোমাকে ফিল দেয়া হয়, ঠিক আছে? এটাকে অনেক সময় যে টেলি প্রেজেন্স এই শব্দ দিয়েও ব্যাখ্যা করা হয়, টেলি প্রেজেন্স। তো নাম থেকেই তুমি বুঝতে পারবে অনেকটা যে তুমি দূরের কোনো কিছু, মানে যেটা তোমার সামনে অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে? যেটা তোমার সামনে অ্যাকচুয়ালি নাই তেমন কিছুকে তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ। তো এটাকে আমরা বলতেছি টেলি প্রেজেন্স, ঠিক আছে? যেমন ধরো যে তোমার হচ্ছে খুব মনে চাইলো যে তুমি হচ্ছে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটি করবা, ঠিক আছে? বা নিউ ইয়র্ক শহরটা কেমন এটা দেখবা। এখন বাংলাদেশে বসে তো এটা করা সম্ভব না, বা বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক যাওয়াটাও তো আসলে চারটিখানি বিষয় না। তো তুমি কি করতে পারো, তুমি ধরো যে একটা আইসিটি পার্কে গেলা, ঠিক আছে? এরকম একটা উন্নত হাই টেক পার্কে গেলা। টেক পার্কে গিয়ে তাদের হচ্ছে একটা ভার্চুয়াল রিয়ালিটি সেন্টার আছে, সেখানে তুমি হচ্ছে কি করলা যে সেখানে তুমি হচ্ছে ধরো টিকিট কেটে গেলা, যেখানে তোমাকে বিশ্বের বিভিন্ন জায়গা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে ঘোরানো হয়। তো কি করবে জানো? তোমাকে ওই টেক পার্কের মধ্যে গেলে তোমার চোখের সামনে এরকম একটা ডিভাইস তারা হচ্ছে পরিয়ে দিবে, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচএমডি, ঠিক আছে? এই যে দেখো, এই যে চোখের সামনে একটা ডিসপ্লে তোমার দেখতে পাচ্ছ। সো এই ডিভাইসটা তুমি যখন পরবা এবং তারা যখন হচ্ছে কিছু তোমার
অ্যানিমেশন বা সিমুলেশন তোমার চোখের সামনে তুলে ধরবে, তখন তোমার কাছে মনে হবে তুমি আর বাংলাদেশে নাই, তুমি আমেরিকার নিউ ইয়র্কে চলে গেছো। ঠিক আছে, অর্থাৎ তুমি কৃত্রিম একটা পরিবেশে নিজেকে আবিষ্কার করবা। তো এই যে যে বিষয়টা, যে অ্যাকচুয়ালি কিন্তু তুমি নিউ ইয়র্কে যাও নাই, তুমি বাংলাদেশে আছো, কিন্তু তোমাকে এমন একটা ফিল দেওয়া হচ্ছে যে তুমি নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতেছো। ঠিক আছে, তো এই ফিলটা আসলে টেকনোলজির মাধ্যমে দেওয়া হচ্ছে, এবং যেই টেকনোলজির মাধ্যমে দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলতেছি ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে, অর্থাৎ একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা তোমার সামনে। ঠিক আছে, আচ্ছা, এখন এই কাজটা করার জন্য যেই ডিভাইসগুলো বা যেই হচ্ছে টেকনোলজিগুলো লাগে সেগুলো এখানে দেয়া আছে। দেখো, একটা হেড মাউন্টেড ডিসপ্লে লাগে এই কাজ করার জন্য, যেটার চিত্র এখানে দেওয়া আছে। অর্থাৎ যেইটা হচ্ছে মেইন আমাদের ভার্চুয়াল রিয়ালিটির একদম মেইন কম্পোনেন্ট হচ্ছে এই হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা তুমি চোখের সামনে পড়ো, যেটা দিয়ে তুমি হচ্ছে ভিজুয়ালাইজ করো। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমার হচ্ছে এই যে ডেটা গ্লোভ। ডেটা গ্লোভ হচ্ছে যে তোমার হাতে পড়তে হয়। তুমি যদি হাত দিয়ে কোনো কিছুকে ধরতে চাও, বা তোমার হাতের যে মুভমেন্ট বা হাতের যে ফিলিং, সেটাও যদি তুমি ওই কৃত্রিম পরিবেশের মধ্যে নিয়ে আসতে চাও, তাহলে তোমার একটা হ্যান্ড গ্লোভ লাগবে। একটা এক্সাম্পল দিই, যে আমাদের অনেক সময় কিছু গেম খেলতে হয়, যেখানে মানে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে কিছু গেম খেলা যায়, যেখানে ধরো তুমি হ্যান্ড দিয়ে একটা মুভমেন্ট করবা। ঠিক আছে, ওই মুভমেন্টটা তোমার গেমের মধ্যেও হবে। ঠিক আছে, তো এই বিষয়টা আসলে এই যে ডেটা গ্লোভ দিয়ে করা যায়। ঠিক আছে, অর্থাৎ তোমার উম, হাতের যে মুভমেন্ট সেটাকে ওই কৃত্রিম পরিবেশের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা পূর্ণাঙ্গ বডি স্যুট, অর্থাৎ তোমার বডির মুভমেন্টটাকে যদি কৃত্রিম পরিবেশের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে একটা বডি স্যুট লাগবে। এরপর একটা উচ্চমানের অডিও ব্যবস্থা লাগবে, অর্থাৎ তোমাকে যদি একটা কৃত্রিম পরিবেশে নিতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র দৃশ্য দিয়ে নেওয়া যাবে না। মানে তোমার চোখের সামনে ধরো যে আমি সাগর ধরে রাখছি, ঠিক আছে, এরকম একটু চিন্তা করো যে তোমার চোখের সামনে আমি দেখাচ্ছি, মানে তুমি একটা রুমের মধ্যে আছো, কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আমি দেখাচ্ছি যে তুমি একটা সাগরের পাড়ে দাঁড়িয়ে আছো। এখন ওইখানে যদি কোনো সাউন্ড না থাকে, মানে সাগরের পাড়ে যেরকম শব্দ হয় তেমন শব্দ যদি না থাকে, তাহলে কিন্তু তুমি চোখে দেখলেও তোমার কাছে জিনিসটা পুরোপুরি ফিল কাজ করবে না। ঠিক আছে, তোমার কাছে মনে হবে যে এখানে মনে হয় কোনো স্বপ্নের মধ্যেই আছি। ঠিক আছে, তো অডিওর বিষয়টাও কিন্তু এখানে মেকশিওর করতে হয়, এবং ওই কারণে উচ্চমানের অডিও ব্যবস্থা থাকে। এরপরে রিয়ালিটি ইঞ্জিন, এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের এই যে যে কৃত্রিম পরিবেশ তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে যে একটা রিয়ালিটি ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়। এই ইঞ্জিন কিন্তু আমাদের গাড়ির ইঞ্জিন না, এটা হচ্ছে মেইনলি একটা তোমার ইলেকট্রনিক ডিভাইস। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর থাকে, অর্থাৎ তোমার আহ, তোমার বিভিন্ন তোমার মুভমেন্টকে ডিটেক্ট করার জন্য, বা তোমার কন্ডিশনকে ডিটেক্ট করার জন্য কিছু সেন্সর থাকে। ঠিক আছে, ওই সেন্সরগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি তোমার মুভমেন্ট ট্র্যাক করে, এবং ওই অনুযায়ী ধরো যে ভার্চুয়াল রিয়ালিটির যে কন্ডিশন এটা চেঞ্জ করে। অর্থাৎ তুমি যখন সামনে আগাবা, তুমি চিন্তা করো যে তুমি যখন সামনে আগাবা, তোমাকে একটু আগে যে দৃশ্য দেখাচ্ছিল এখন কিন্তু নতুন দৃশ্য দেখাতে হবে, তাই না? তো ওই জিনিসগুলো হচ্ছে কনস্ট্যান্ট তোমার মনিটর করে হচ্ছে সেন্সর। এরপরে বিভিন্ন সিমুলেশন, মডেলিং আর গ্রাফিক সফটওয়্যার থাকে। তো এইগুলো হচ্ছে সব আমাদের এই হেড মাউন্টেড ডিসপ্লের মধ্যে ইনস্টল করা থাকে, এই যে সিমুলেশন, মডেলিং, গ্রাফিক সফটওয়্যার, যেগুলো দিয়ে হচ্ছে তোমার ওই কৃত্রিম পরিবেশটা তৈরি করা হয়। ঠিক আছে, ওকে, তাহলে এই উপাদানগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে কি করা যায়, একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা যায়, এবং এই পুরো বিষয়টাকে আমরা বলতেছি ভার্চুয়াল রিয়ালিটি। আচ্ছা, এখন তোমরা অনেকে বলতেছো যে আইসিটি পার্ক কোথায়? আইসিটি পার্ক মেবি যশোরে একটা আছে, আই এম নট শিওর, যতদূর জানি। আইসিটি পার্ক না টেক পার্ক যেন বলে এটাকে, তোমরা একটু গুগলে সার্চ করো, পেয়ে যাবা। হ্যাঁ, এটা একটা থ্রি ডি ফিলিং। ওকে, স্টুডেন্ট, আচ্ছা, এরপর আমরা হচ্ছে যেই বিষয়টা বা যেই টেকনোলজিটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমাদের অগমেন্টেড রিয়ালিটি। ঠিক আছে, আমি লিখি এখানে অগমেন্টেড রিয়ালিটি।
আচ্ছা, অগমেন্টেড রিয়েলিটি বা এটাকে হচ্ছে সংক্ষেপে ARও বলা হয়। তো এই অগমেন্টেড রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু সেম না, ঠিক আছে? আমি একটু বলি এখানে পার্থক্যটা কোথায়। অগমেন্টেড রিয়েলিটি কি, যে আমরা পোকেমন গো গেমটা নিশ্চয়ই খেলছি বা এরকম জিনিসপত্র অনেক সময় দেখছি যে আমাদের যে তোমার হলোগ্রাফিক কোনো একটা ইমেজ তৈরি করা হচ্ছে, ঠিক আছে? যে ধরো তুমি মোবাইল দিয়ে যখন এই রুমটাকে স্ক্যান করতেছো, মোবাইলের মধ্যে হয়তো বা দেখতে পাচ্ছ যে তোমার এই রুমের মধ্যেই ধরো যে কোনো একটা পোকেমন তৈরি হচ্ছে। এরকম জিনিস কি তোমরা খেলছো কিনা? এই যে অনেকেই খেলছো, আমাকে বলছো যে হ্যাঁ ভাই পোকেমন গো খেলছি। আমি এই আমার হাতে থাকা মোবাইলটা দিয়ে ধরো এই রুমটাকে স্ক্যান করলাম, এরপরে আমি আমার এই মোবাইলটাকে যদি এই দরজার সামনে, এদিকে একটা দরজা আছে, এই দরজার সামনে ধরি, তাহলে দেখা যাবে যে এখানে একটা পোকেমন ক্যারেক্টার দাঁড়ায় আছে, আমি মোবাইলে দেখতে পারতেছি। তাহলে এই যে আমার তোমার বাস্তব যে পরিবেশ, এই বাস্তব পরিবেশের উপরে আমি যখন কোনো তোমার এরকম ত্রিমাত্রিক কোনো হচ্ছে বস্তু বা অবজেক্ট বা কোনো সিমুলেশন তৈরি করতেছি বা কোনো ত্রিমাত্রিক মডেল তৈরি করতেছি আমার বাস্তব পরিবেশের উপরে, এটাকে আমরা বলতেছি অগমেন্টেড রিয়ালিটি। খেয়াল করো পার্থক্যটা কই। ভার্চুয়াল রিয়ালিটিতে তোমার পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়, ওখানে নতুন একটা কৃত্রিম পরিবেশ দেখানো হয়। আর অগমেন্টেড রিয়ালিটিতে কিন্তু কি হয়, যে তোমার পরিবেশের উপরে একটা ত্রিমাত্রিক বস্তু বা ছবি ওইখানে দেখানো হয়, ঠিক আছে? সো দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আচ্ছা, তো আমি এটা একটু লিখে দিই তোমাদেরকে, এটা একটু মাথায় রেখো। আমাদের অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি কিন্তু এক জিনিস না, ঠিক আছে? ওকে, তাহলে অগমেন্টেড রিয়ালিটি আর ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে আশা করি পার্থক্য বোঝা গেছে। আচ্ছা, রায়ান বলছো যে প্রজেক্টরের আলোর প্রতিফলন হয়, ওইটা কি না? না, ওইটা কিন্তু না, ওইটা ডিফারেন্ট জিনিস। প্রজেক্টরের মেকানিজম আর অগমেন্টেড রিয়ালিটির মেকানিজম কিন্তু একদম ডিফারেন্ট জিনিস। ওকে, এরপরে আমরা সামনে আগাই। এখানে হচ্ছে দেখো আমাদের ভার্চুয়াল রিয়ালিটির কিছু কিছু ব্যবহার বলে দেওয়া আছে, ঠিক আছে? যে আচ্ছা, ভার্চুয়াল রিয়ালিটি কোথায় পাওয়া যাবে, এইটা হচ্ছে আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তোমার আগে হচ্ছে আইসিটির একটা এক্সিবিশন হতো তোমার চিনমৈত্রী সম্মেলনের ওইদিকে, ঠিক আছে? তো ওইখানে এরকম একটা এক্সিবিশন ছিল, যে তোমার ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে আমাদের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে ওই হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করানো হতো। তো তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো যে এখন এটা কোথায় করানো হয়। আচ্ছা, তো আমরা ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগগুলো একটু দেখি। দেখো যে এখানে অনেকগুলো তোমার কথা লেখা আছে বা অনেকগুলো সেক্টর বলা আছে, যেমন এই যে খেলাধুলা, স্বাস্থ্যসেবা, সেনাবাহিনীর প্রশিক্ষণ, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এইখান থেকে এইটাও বলে দিব যে আসলে কোশ্চেন গুলো কেমন হয়, একটু খেয়াল করো, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল করো। আমাদের যখন সিকিউ কোশ্চেন হয়, ঠিক আছে, সিকিউ কোশ্চেন গুলা তোমার এইভাবে করে, সিকিউ কোশ্চেন গুলো এইভাবে করে যে ধরো যে কোনো একজন ডাক্তার, সে মাত্র হচ্ছে এমবিবিএস পাশ করেছে, সে সে হচ্ছে সার্জন হতে চায়। এখন তাকে হচ্ছে সার্জারির বিভিন্ন তোমার পরীক্ষা বা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? এখন সে কিন্তু শুরুতেই তোমার একদম কোনো রিয়েল লাইফের পেশেন্টের উপরে এক্সপেরিমেন্ট করবে না, কারণ এটা একটা রিস্কি বিষয় হতে পারে। তাহলে সে কি করবে, সে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তোমার এরকম একটা অপারেশন প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে যেটা হবে যে এরকম কয়েকটা অপারেশন প্রসিডিওরের মধ্যে দিয়ে সে যদি যায়, তাহলে একটা সময় সে কিন্তু স্কিলড হয়ে যাবে, ট্রেন্ড হয়ে যাবে, তখন সে পরবর্তীতে গিয়ে হচ্ছে রিয়েল লাইফ অপারেশন চাইলে করতে পারে, ঠিক আছে? তো এইভাবে তোমাকে বিভিন্ন ঘটনা উদ্দীপকে বলে দিবে, তারপরে বলবে যে এই ঘটনাটি কোন প্রযুক্তিকে নির্দেশ করে, ঠিক আছে? সো তখন তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে? তো আমাদের স্বাস্থ্যসেবা বা অন্যান্য যে কাজ যেগুলো একটু রিস্কি, যেমন দেখো এই যে আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ, যে তুমি শুরুতেই তো একটা সোলজারকে যুদ্ধে পাঠাইতে চাবা না, তাই না? কারণ যার কোনো যুদ্ধের এক্সপিরিয়েন্স নাই, তাকে যদি যুদ্ধে পাঠানো হয় সেখানে একটা প্রাণহানির আশঙ্কা থাকতে পারে। তো আমরা তাকে কি করতে পারি, ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তাকে হচ্ছে ট্রেনিং করাতে পারি, তারপরে তাকে আমরা অ্যাকচুয়াল তোমার ব্যাটেল ফিল্ডে নামাই দিব, ঠিক আছে? তো এই এরকম অনেক কাজ হচ্ছে আসলে ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে করা যায়, ঠিক আছে? যেগুলো তোমার অ্যাকচুয়াল লাইফে বা রিয়েল লাইফে করা একটু রিস্কি, সেগুলো আমরা চাইলে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে করতে পারি। ওকে, আমাদের নেক্সট যেই টপিকটা আসে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো এইখানে আমাদের কি করা হয়,
যেটা করা হয় যে আমরা মানুষরা যেমন হচ্ছে চিন্তা করতে পারি, আমরা যেরকম কোনো ডিসিশন নিতে পারি, হ্যাঁ, আমরা যেরকম লজিক অ্যাপ্লাই করতে পারি, আমরা চেষ্টা করি যে যন্ত্রের ওপরেও আমরা যেন এই তোমার বৈশিষ্ট্যটা প্রয়োগ করতে পারি, ঠিক আছে, যে আমাদের কম্পিউটার সেও যেন চিন্তা করে তারপরে কোনো কাজ করতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাকে, ঠিক আছে, যে ধরো তুমি একটা রেস্টুরেন্টে খেতে গেছো, ঠিক আছে, তুমি একটা রেস্টুরেন্টে খেতে গেছো, এখন দেখলা যে রেস্টুরেন্টে অনেক ভিড়, তাহলে কি করবা? তুমি কি বের হয়ে যাবা? এখন তুমি কি বের হবা কি হবা না, এটা কিন্তু অনেকগুলো সিচুয়েশন দিয়ে তোমার নির্ধারিত হবে। যেমন এরকম যদি হয় যে ওই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো, তাহলে তুমি কি চিন্তা করবা? তুমি ভাববা যে যেহেতু খাবার অনেক ভালো, একটু ওয়েট করি, একটু ওয়েট করে দেখি, খাবার তো ভালো, দিন শেষে তো ভালো খাবার পাবো। তো তখন তোমার ডিসিশনটা এমন হতে পারে যে একটু ওয়েট করে দেখি। কিন্তু এমন যদি হয় যে না, খাবার আহামরি কিছু না, অ্যাভারেজ, এবং তোমার যদি ধরো পেটে ক্ষুধা থাকে, তখন তুমি চিন্তা করবা যে এইখানে ওয়েট করা তো আসলে তেমন লাভজনক কিছু না, সো আমি বাইরে যাই, বাইরে যাই অন্য রেস্টুরেন্ট খুঁজি, এরকম তখন তোমার চিন্তা ভাবনা আসবে। এখন তুমি বাইরে বের হতে যায়, তুমি যদি দেখো যে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তখন আবার অন্য ধরনের চিন্তা ভাবনা করবা। তখন তুমি ভাববা যে না, এখন তো বৃষ্টি হচ্ছে, তাহলে এইখানেই ওয়েট করে আমি খাওয়া দাওয়া করে তারপরে বের হই, ততক্ষণে হয়তো বৃষ্টি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে তোমার ডিসিশন বা তোমার সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ হয়, তাই না? তো এটাই হচ্ছে মানুষের একটা ইউনিক প্রপার্টি বা ইউনিক একটা গুণ। তো আমরা এই বিষয়টাই কম্পিউটারের মধ্যে আনতে চাই, ঠিক আছে, যে কম্পিউটার সে যেন অলওয়েজ ধারাবাধা মানে গদবাধা কোনো কাজ যেন সে না করে, ঠিক আছে, সে যেন ডিসিশনটা চেঞ্জ করতে পারে এবং সে সেই ডিসিশনটাই নিবে যেইটা ওই সিচুয়েশনের জন্য বেস্ট, ঠিক আছে। তো আমরা এই বিষয়টাই যখন কম্পিউটারের মাধ্যমে আনার চেষ্টা করলাম, তখন যেই টেকনোলজিটা আমরা ডেভেলপ করছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এইখানে আমরা এমন একটা টেকনোলজি বা প্রযুক্তি তৈরি করছি যেটার মধ্য দিয়ে কম্পিউটার মানুষের মতো করে ডিসিশন নিতে পারে, ঠিক আছে, তার ডিসিশন ফিক্স না, সে সময় এবং পরিস্থিতি বুঝে তার ডিসিশন চেঞ্জ করে, ঠিক আছে। ওকে, তো এখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে। দেখো যে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ আসলে অনেক আগে থেকেই শুরু হয়েছিল, এবং এই যে যেই ভদ্রলোক এই কাজ শুরু করছে তার নাম দেওয়া আছে। এরপর এইটার নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক গ্রো করছে। তোমরা আশা করি সবাই চ্যাট জিপিটি ইউজ করেছো, তাই না? চ্যাট জিপিটি ইউজ করেছো কিনা, আমি একটা পোল দিচ্ছি, তোমরা আমাকে একটু জানাও তো যে চ্যাট জিপিটি ইউজ করেছো কিনা। ক্লাসটা অনেক বোরিং, সো তোমরা যদি রেসপন্স না করো তাহলে দেখা যাবে অনেকে হয়তো ঘুমায় পড়ছো, আমি কথা বলতেছি তোমরা হয়তো ঘুমায় পড়ছো। আচ্ছা, আমাকে একটু বলো চ্যাট জিপিটি ইউজ করেছো কিনা। খুবই অবাক করা বিষয় যে প্রায় অর্ধেক মানুষ বলছো, প্রায় অর্ধেক, যে তোমরা ইউজ করো নাই। কেন করো নাই বলো তো? এটা ক্ষতিকর দেখে, নাকি নামই শুনো না এই কারণে? অনেকে ইউজ করেছো, অনেকে ইউজ করো নাই। আচ্ছা, মোটামুটি প্রায় তোমার 60-40 একটা রেশিও, ঠিক আছে। হ্যাঁ, অনেকে হয়তোবা চ্যাট জিপিটি ওইভাবে নাম শুনো নাই দেখে ইউজ করা হয় নাই, আবার অনেকে হচ্ছে রেগুলারলি ইউজ করে। যাই হোক, তো চ্যাট জিপিটি এটা হচ্ছে একটা এআই বট, যেটা তোমার সাথে চ্যাট করতে পারে, ঠিক আছে, এবং চ্যাট করে বিষয়টা এরকম না যে এটা গুগল ক্রোমের মতো না যে তুমি হচ্ছে তাকে কোনো কোশ্চেন করবা, সে তোমাকে অলওয়েজ কনস্ট্যান্ট একটা অ্যান্সার দিবে, ঠিক আছে, মানে যাই করো না কেন সে যে তোমাকে একটা কনস্ট্যান্ট অ্যান্সার দিবে, বিষয়টা এরকম না। সে যেটা করবে যে তোমার কোশ্চেন এবং তোমার ডিমান্ড এগুলোর উপর বেস করে, বা সে কোন সময় তোমাকে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে, তার উপর বেস করে দেখা যাবে যে তার অ্যান্সারটা চেঞ্জ হচ্ছে, এবং তার অ্যান্সারটা যত দিন যাবে, যত সময় যাবে, তার অ্যান্সারটা তত বেশি পারফেক্ট, তত বেশি তোমার ইউজফুল হবে, ঠিক আছে, তোমার জন্য তত বেশি ইউজফুল হবে। সো এইটাই আসলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন খুবই পিক একটা অবস্থায় আছে, খুবই তোমার গ্রো করতেছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরাও আসলে এটার দ্বারা অনেকভাবে উপকৃত হচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আদিবা বলছো গুগলের মতো না, গুগলের মতো না এক্স্যাক্টলি, গুগল তো আসলে একটা তোমার ব্রাউজার, ওইটার সাথে চ্যাট জিপিটির ডিফারেন্স আছে অনেক, অনেক মানে অনেক। হ্যাঁ, চ্যাট জিপিটি ছাড়াও আছে, চ্যাট জিপিটি ছাড়াও যে গুগলের আছে বার্ড, তোমরা নাম শুনছো হয়তোবা। তারপরে হচ্ছে তোমার ক্লড আছে, জেমিনি। ওকে, তাহলে এই যে দেখো কিছু ইনফরমেশন বলে দেওয়া আছে যে আমাদের এই যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে আমাদের এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। মানে যাই করি না কেন, আমাদের কম্পিউটারে যাই করি না কেন, এর একদম বেসিক হিসাবে দেখবা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসতেছে, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে ডেভেলপ করার সময়, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর নাম এখানে দেওয়া আছে, দেখো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। ওকে, তো এগুলো একটু তোমরা দেখে রাখো, এখানে কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে, যে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, এটা খুবই কমন কোশ্চেন। আচ্ছা, এর মধ্যে থেকে এই যে পাইথন, পাইথন অনেক বেশি ইউজ হয়, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে পাইথন তোমার অনেক বেশি ইউজ হয়, বিশেষ করে মেশিন লার্নিংয়ে। তোমরা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এই ওয়ার্ডগুলোর সাথে আশা করি পরিচিত বা শুনছো কোনো না কোনোভাবে নাম হয়তো বা শুনছো। মেশিন লার্নিং বা তোমার হচ্ছে ডিপ লার্নিং, এই কাজগুলোতে তোমার মূলত পাইথন ইউজ করা হয়, ঠিক আছে। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, এগুলো একটু জেনে রাখলাম। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোন কোন জায়গাগুলো ইউজ করা হয় সেগুলো বলে দেওয়া আছে, ঠিক আছে, যে বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান অর্থাৎ যেখানে তোমার হচ্ছে ডিসিশন নেওয়া লাগে ওই কাজটা। এরপর রোবোটিক্স অর্থাৎ রোবট বানানোর ক্ষেত্রে, ন্যাচারাল ইন্টারফেস তৈরি করার ক্ষেত্রে তোমার হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে যে আমি ওয়ার্ডগুলো বলতেছি সবগুলো তোমাদের যে একদম ডিপে জানতে হবে এটা কিন্তু না। এই যে এই চ্যাপ্টারে কিন্তু এইটাই আসলে আমাদের মেইন অবজেক্টিভ, যে আমরা আসলে এখানে অনেক নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানবো, কিন্তু ওই প্রযুক্তি কিভাবে কাজ করে এটা জানবো না, আমরা ওই প্রযুক্তি সম্পর্কে একটা ধারণা নিব, ঠিক আছে। এই চ্যাপ্টারে আসলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি তোমাদেরকে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে তৈরি করা হয় এটা কিন্তু আমরা দেখবো না, আমরা জাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ধারণা নিব, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা এরকমই। আচ্ছা, তো তোমাদের প্রথম কুইজ চলে আসতেছে, আমি কুইজটা লঞ্চ করে দিলাম, তোমরা একটু সময় নিয়ে কুইজটা অ্যান্সার করো। তোমাদেরকে হচ্ছে আমি আর 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা সাবমিট করো। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি, তোমরা মেজরিটি অ্যান্সার করেছো অপশনে। সো এটা কারেক্ট। এখানে কি বলছে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো, এই যে ম্যাটল্যাব ইউজ করা হয়, একটু খেয়াল করো কোথায় ছিল, এই দেখো ম্যাটল্যাব, ম্যাটল্যাব ইউজ করা হয়। এরপরে যে FHRDLU এটাও ইউজ করা হয়, যে কোথায় ছিল এখানে, এই যে এটা ইউজ করা হয়, ঠিক আছে। আর তোমরা যদি এই দুইটা ল্যাঙ্গুয়েজ নাও জানতে, এটা তো দেখে বোঝাই যায়। সিএসএস আমরা কোথায় দেখছি বলো তো, এইচটিএমএল এর সাথে। কি কি জন্য ইউজ হয় সিএসএস? আমাদের ওয়েবসাইটের ডিজাইনিং পারপাসে ইউজ হয়, তাই না? সো সিএসএস কোনোভাবেই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত না, ঠিক আছে। তো এই কারণে অ্যান্সার হবে অপশন এ। ওকে, সো এখানে লিডার বোর্ডটা শেয়ার করতেছি। পরিপূর্ণ হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে লিসা, অনন্য, তানজিম, তিথি, ফাতেমা, সয়া, রোহান, আকরাম, শাওন এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আকরাম কোশ্চেন করেছো চ্যাট জিপিটি মোবাইল দিয়ে ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ, যে কোনো ডিভাইস থেকে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি ক্রোমে গিয়ে সার্চ দিবা চ্যাট জিপিটি। আর রোহান বলছো যে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাড ইম্প্যাক্ট কি। ব্যাড ইম্প্যাক্ট গুলো খুবই কমন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা যত ডেভেলপ করতেছে মানুষের জন্য একটা তোমার ঝামেলা হচ্ছে কি, যে স্কিল বেসড কাজগুলো তুমি এআই দিয়ে খুব সহজে করায় নিতে পারবা। সেটা ঝামেলা কি, ঝামেলা হচ্ছে যে আগে যেই সব মানুষ ওই স্কিল বেসড কাজ করতো, ওই সব মানুষের আর এখন প্রয়োজন হবে না, অর্থাৎ চাকরির বাজার অনেক ক্ষেত্রে সংকুচিত হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। ওকে, নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে রোবোটিক্স। তো রোবোটিক্স কি, রোবোটিক্স হচ্ছে যে যেই ফিল্ডে আমরা রোবট তৈরি সংক্রান্ত কাজকর্ম নিয়ে আলোচনা করি, ঠিক আছে। এখন রোবট কি, রোবট হচ্ছে যে আমরা মানুষের কাজ যদি কোনো একটা যন্ত্র দিয়ে করাতে চাই, তাহলে ওই যন্ত্রকে আমরা বলবো হচ্ছে রোবট, ঠিক আছে। মানুষের মতো করে সে কোনো কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে। এখন রোবট আসলে কিভাবে তৈরি করা হয়, রোবট
মেইনলি হচ্ছে কিছু ইলেকট্রনিক ডিভাইস এবং তোমার কম্পিউটার প্রোগ্রাম দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, যে তার মধ্যে কিছু ইনস্ট্রাকশন সেট করা থাকে, ওই ইনস্ট্রাকশনগুলোই সে কিন্তু এক্সিকিউট করে। মানে কম্পিউটার যেমন, কম্পিউটারকে তুমি যেরকম হচ্ছে ইনস্ট্রাকশন দিতে পারো, তার ভিত্তিতে সে হচ্ছে কিছু কাজ করে দেয়, রোবটও ওই কাজ করবে। কিন্তু কম্পিউটার যেরকম তোমাকে লজিক্যাল কাজ করে দেয় বা ম্যাথমেটিক্যাল কাজ করে দেয়, রোবট হচ্ছে তোমাকে ফিজিক্যাল কাজ করে দিতে পারবে, ঠিক আছে। যেমন তোমার ধরো যে বাজার এনে দিবে, তোমাকে খাবার এনে দিবে, সেই ফিজিক্যাল কাজগুলো সে করে দিতে পারবে। এখন একটা রোবট যখন তৈরি করা হয় তার কি কি অংশ থাকে? রোবটের মূলত এই যে এই অংশগুলো থাকে, এখানে তুমি যে পার্টগুলো দেখতে পারতেছো, যে একটা রোবটের প্রসেসর থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রসেসর পরে বলি, আমি নিচ থেকে আসি। একটা রোবটের একটা মুভেবল বডি থাকবে, অর্থাৎ তার বডিটা চাইলে সে মুভ করতে পারবে, ঠিক আছে। তো এই বডির মুভমেন্টটা ক্ষেত্র বিশেষে 360 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ সে পুরোপুরি ঘুরে আসতে পারে। আচ্ছা, সবসময় মুভেবল বডি নাও থাকতে পারে, স্টেশনারি রোবটও কিন্তু থাকে, ঠিক আছে। কিন্তু আমরা চিন্তা করতেছি যে তোমার আমাদের যে রোবটগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মুভেবল, ঠিক আছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তো সেই ক্ষেত্রে তার বডিটা মুভেবল হতে হবে। এরপরে দেখো এই যে সেন্সর। সেন্সর কি? যে সে হচ্ছে কোনো পার্টিকুলার একটা ঘটনা ঘটলে সেখান থেকে সে হচ্ছে ডাটা নিতে পারে, বা তোমার আশেপাশের পরিবেশ থেকে সে হচ্ছে ডাটা নিতে পারে, এবং এর মাধ্যমে সে বুঝতে পারে বর্তমান পরিবেশের অবস্থা কি। যেমন তোমার সেন্সর দিয়ে কোন একটা রোবট এইটা জানতে পারবে যে সে যেই জায়গায় আছে সেই জায়গার বর্তমান তাপমাত্রা কত, বা সেখানকার আর্দ্রতা কত, ঠিক আছে, বা সেখানে সানলাইট বেশি আছে নাকি কম আছে। তো এই যে যে তোমার বিভিন্ন তোমার এনভায়রনমেন্টের যে অবস্থা, এইগুলো হচ্ছে সে সেন্সর দিয়ে ডিটেক্ট করতে পারে। বা ধরো যে তার আশেপাশে অন্য কেউ এসেছে কিনা, ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় সে চাইলে সেন্সর দিয়ে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। তার পরিবেশ পরিস্থিতি সে বুঝতে পারে সেন্সরের মাধ্যমে। অর্থাৎ আমরা মানুষ যেরকম হচ্ছে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে হচ্ছে আমরা ঘ্রাণ নিতে পারি, ঠিক আছে। তো রোবট তো আসলে হিউম্যানের মতো করে কাজগুলো করতে পারবে না, কিন্তু তার এমন কিছু ডিভাইস থাকবে যেন সে হিউম্যান যেইভাবে হচ্ছে কাজ করতে পারে সেও ওইভাবে কাজ করতে পারবে, ঠিক আছে। তো সেন্সর হচ্ছে আহ, আমাদের সেই লক্ষ্যেই বানানো একটা ডিভাইস যেটা রোবটের মধ্যে থাকে। এরপরে আসতেছে হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর দিয়ে কি করে? যে আমরা মানুষ যেরকম এই যে হাত নাড়াতে পারি, তাই না, হাত নাড়াতে পারি, পা নাড়াতে পারি, তো এই যে আমাদের হাতের যে মুভমেন্টটা হয়, এমন মুভমেন্ট যদি আমরা রোবটেরও করাতে চাই, তখন রোবটের কম্পোনেন্টগুলোর মাঝে এমন একটা ডিভাইস থাকতে হয় যেটা তাদেরকে এই মুভমেন্ট করার ফ্লেক্সিবিলিটিটা দেয়, ঠিক আছে। সো অ্যাকচুয়েটর হচ্ছে সেই ডিভাইস যেটার মাধ্যমে রোবট কি করতে পারে, যে মুভমেন্ট করতে পারে, তার বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে মুভমেন্ট করতে পারে। এরপরে আসতেছে দেখো ইলেকট্রিক সার্কিট। সো রোবটের প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে কিন্তু তার দিয়ে তোমার হচ্ছে কানেকশন থাকে, তাই না। তো কানেকশন যেহেতু আছে এখানে, তারের কানেকশন, তো এখানে একটা ইলেকট্রিক্যাল সার্কিট থাকবে, ঠিক আছে, একটা কমপ্লেক্স ইলেকট্রিক্যাল সার্কিট থাকে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলি এখানে, যেটা এখানে বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমাদের রোবটের কি থাকবে, একটা পাওয়ার সোর্স থাকবে, ঠিক আছে, একটা ব্যাটারি। অর্থাৎ রোবটের এই ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে একটা ব্যাটারি কানেকশন থাকবে, যেখান থেকে সে মূলত তার যে পাওয়ার বা এনার্জি সেটা সে গ্রহণ করবে, ঠিক আছে, একটা ব্যাটারি থাকবে। ফাইনালি একটা প্রসেসর থাকবে। প্রসেসর কেন থাকবে? যে আমি বলছি যে রোবটকে তুমি চিন্তা করতে পারো সেটা একটা কম্পিউটারের মতো ডিভাইস, যাকে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন মেনে কাজ করে। তো কম্পিউটারের মধ্যে যেরকম একটা প্রসেসর থাকে, যেটার মধ্যে দিয়ে সে হচ্ছে তার ইনপুটগুলোকে প্রসেস করতে পারে, তাই না। সো রোবট এই যে যে সে সেন্সর দিয়ে হচ্ছে সে ইনপুট নিচ্ছে, তাই না। এই যে দেখো সেন্সর দিয়ে কিন্তু রোবট ইনপুট নেয়, ঠিক আছে। তো ওই ইনপুটগুলোকে প্রসেস করার জন্য তার মধ্যে কি থাকবে, একটা প্রসেসর থাকবে, ঠিক আছে, জাস্ট লাইক এ কম্পিউটার। ওকে, তো আমরা সামনে যাই। নেক্সট যেই টপিকটা দেখবো সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। তো নাম থেকেই বোঝা যাচ্ছে এটা সার্জারি বা কাটা ছেঁড়া রিলেটেড কিছু, তাই না। যদিও এটা কাটাছেঁড়া রিলেটেড বা সার্জারি রিলেটেড, কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বা খুবই ইউনিক দিক হচ্ছে যে এখানে তোমার কোনো তোমার এই সার্জারিতে কোনো রক্তপাত হয় না, বা তুলনামূলকভাবে অন্যান্য সার্জারির চেয়ে এখানে ব্যথা খুবই কম পায় পেশেন্ট, ঠিক আছে, ব্যথাহীন বা রক্তপাতহীন একটা সার্জারির প্রক্রিয়া। সেখানে কি করা হয়? ক্রায়ো সার্জারিতে মূলত যেটা করা হয় যে তোমার শরীরে যদি কোনো সেল বা কোষ যদি ক্যান্সার আক্রান্ত হয় বা টিউমার আক্রান্ত হয়, তখন ক্রায়ো সার্জারির মাধ্যমে ওই ক্যান্সার আক্রান্ত বা টিউমার আক্রান্ত কোষ ধ্বংস করে দেওয়া হয়। কিভাবে করা হয়? যে ক্রায়ো সার্জারিতে যেটা করা হয় যে এইখানে আমাদের
একটা ডিভাইস ইউজ করা হয়, ঠিক আছে, যেমনটা এখানে দেখানো আছে, দেখো এই যে একটা ডিভাইস ইউজ করা হচ্ছে যে কলমের মতো দেখতে, ঠিক আছে, আশা করি খেয়াল করছো। এটাকে বলা হয় ক্রায়ো গান, ক্রায়ো গান। তো এই ক্রায়ো গান কি করে একটু খেয়াল করো, এই ক্রায়ো গান তার মধ্যে কিছু হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট বা ক্রায়োজেনিক পদার্থ দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, এই যে ক্রায়োজেনিক এজেন্ট বা পদার্থগুলো এখানে দেওয়া আছে, একটু খেয়াল করো। আমাদের এই যে কতগুলো ক্রায়োজেনিক পদার্থের নাম বলা আছে, এই যে এরা হচ্ছে ক্রায়োজেনিক পদার্থ বা এজেন্ট। তো এই ক্রায়োজেনিক এজেন্ট এরাই মূলত হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে, ঠিক আছে। এদেরকে অনেক নিম্ন তাপমাত্রায় রাখা হয়, অনেক নিম্ন তাপমাত্রায় রাখা হয়। এখন এই ক্রায়োজেনিক এজেন্টকে হচ্ছে মূলত এই ক্রায়োগানের মধ্যে রাখা হয়, ঠিক আছে, এই জায়গায় রাখা হয়। এখন আমার যখন কোনো একটা কোষ হচ্ছে ক্যান্সার আক্রান্ত হবে, ঠিক আছে, আমার একটা কোষ যদি এরকম থাকে, ধরো এই কোষটা হচ্ছে, এই যে যে কোষ আছে এই কোষ হচ্ছে ক্যান্সার আক্রান্ত, ঠিক আছে, এই যে এই কোষের হচ্ছে ক্যান্সার আছে। তো আমার কি করতে হবে, আমার শরীরের মধ্যে এই কোষটাকে ধ্বংস করে ফেলতে হবে, তাই না? তো কিভাবে ধ্বংস করা হয়, এই যে যে ক্রায়োজেনিক এজেন্টটা আছে এই এজেন্টটাকে হচ্ছে এই ক্রায়োগানের মধ্য দিয়ে এই কোষের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ক্রায়োগান থেকে এই কোষের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এই সূচের সাহায্যে। তো এই সূচের সাহায্যে হচ্ছে তোমার শরীরের ওই কোষের মাথায় এই সূচটা নিয়ে এই ক্রায়োজেনিক এজেন্টটাকে হচ্ছে ওইখানে তোমার প্রবেশ করানো হয়, ঠিক আছে। তো এর ফলে যেটা হয়, তোমার এই ক্যান্সার আক্রান্ত কোষটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস হয়ে যায়। এবং এই পুরো কাজটা হচ্ছে রক্তপাতহীনভাবে ঘটানো হয়, ঠিক আছে। কিভাবে ঘটানো হয়, যে এই যে যে ক্রায়োজেনিক এজেন্ট থাকে এটা অনেক নিম্ন তাপমাত্রায় থাকে। তো ওই নিম্ন তাপমাত্রায় থাকা ক্রায়োজেনিক এজেন্টগুলো তোমার এই কোষে যখন প্রবেশ করে এই কোষটাকে সে মেরে ফেলে, ধ্বংস করে ফেলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি প্রক্রিয়াটা। তো এই ক্রায়োসার্জারিতে যেই তাপমাত্রা মেনটেন করা হয়, এই তাপমাত্রাটা আমি একটু লিখে দিচ্ছি, এখানে যদি একটা তাপমাত্রা দেয়া আছে কিন্তু এটা জেনারেল না। আচ্ছা এখানে ঠিকই আসছিল কিন্তু এই যে দেখো এই যে ডিগ্রিটা 0 হয়ে গেছে, বুঝছো, আমি একটু লিখে দিই, যে দেখো এটা হবে -41 ডিগ্রি সেলসিয়াস থেকে, এই যে সিটা 0 হয়ে গেছে, -196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের এই লেভেলে রাখা হয় ক্রায়োসার্জারির জন্য। ক্রায়োসার্জারির জন্য আমাদের তাপমাত্রাটা হচ্ছে এই রেঞ্জে থাকে, ঠিক আছে, -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এমসিকিউর জন্য। ওকে, সো এখানে যে বলা আছে দেখো যে ক্রায়োসার্জারির মাধ্যমে আমরা টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসায় আমরা এই সার্জারি ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, বা অনেক সময় হচ্ছে যে আমাদের তিল বা আঁচিল থাকে না শরীরে, তিল বা আঁচিল, এইগুলোর চিকিৎসাও কিন্তু ক্রায়োসার্জারির মাধ্যমে করা যায়, ঠিক আছে। তো তোমার কোশ্চেন আসলে এইভাবেই আসবে, ঠিক আছে, যে ধরো কোনো একটা রোগী আছে, সেই রোগীর হচ্ছে টিউমার হয়েছে বা তিল আছে বা তার হচ্ছে ক্যান্সার আছে, তো সে হচ্ছে তোমার রক্তপাতহীনভাবে বা ব্যথাহীনভাবে বা অত্যন্ত নিম্ন তাপমাত্রার একটি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তার রোগের চিকিৎসা করছে, ঠিক আছে। এইভাবে তোমাকে একটা ঘটনা দিয়ে দেওয়া থাকবে এবং বলবে যে উদ্দীপকের ঘটনাটি কোন প্রযুক্তিকে নির্দেশ করতেছে, ঠিক আছে। আচ্ছা, ক্রায়োসার্জারির সাথে আইসিটির সম্পর্ক কি? হ্যাঁ, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে তোমার এই যে যে কাজগুলো করা হচ্ছে না ক্রায়োসার্জারির ডেভেলপমেন্ট, এই ক্রায়োসার্জারির ডেভেলপমেন্টে আইসিটির ভূমিকা আছে, মানে রিসার্চ বলো বা তোমার ডেটা অ্যানালাইসিস বলো, যাই বলো, এগুলোতে আসলে তোমার হচ্ছে আইসিটির ইম্প্যাক্ট আছে। ওকে, আচ্ছা তানিম একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছো যে রোবোটিক্সের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কি বোঝায়। আচ্ছা তোমরা যদি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস পড়ে থাকো, ঠিক আছে, ফিজিক্সের, তাহলে দেখবা যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা বলে একটা কনসেপ্ট আছে। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা যা বোঝায় না, বা নর্মালি স্বাধীনতার মাত্রার যে আইডিয়া, ওইটা আসলে সবার জন্য সেম, যে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা সিস্টেম সে কতভাবে তার মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। ওকে, এরপর দেখো যে মহাকাশ অভিযান, সেইটার আমি লিখে ওইভাবে ডিটেলসে এক্সপ্লেন করব না, যে খুবই তোমার নর্মাল একটা বিষয়, যে তুমি স্পেসে যখন যাবা তোমার সেইখানে হচ্ছে টেকনোলজি লাগবে, ঠিক আছে।
টেকনোলজি লাগবে এবং আইসিটির অবশ্যই এখানে অবদান আছে। এরপরে দেখো যে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে তোমার উৎপাদনটাকে ত্বরান্বিত করার জন্য এখানে হচ্ছে কি করা হয়, রোবট ইউজ করা হয়। তুমি খেয়াল করো এই যে গাড়ি তৈরি করা হচ্ছে বিভিন্ন রোবট দিয়ে, এক একটা রোবট এক এক কাজ করে। তো এর মাধ্যমে কি হয় যে পণ্যের মান নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। তোমার যেই কাজগুলো মানুষ করলে হয়তো বা দেখা যাবে 19-20 হতে পারে, কিন্তু তুমি যদি হচ্ছে একটা রোবট দিয়ে করাও তখন অনেক নিখুঁতভাবে কাজটা করা যাবে, ঠিক আছে। তো আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু এখন এই রোবটের ব্যবহার অনেক বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা ভালো। এরপরে যে আমাদের তোমার প্রোডাক্ট ডিজাইনিং এর ক্ষেত্রে কিছু সফটওয়্যার ইউজ করা হয়, যেমন এই যে ক্যাড বা ক্যাম, ঠিক আছে। এই যে ক্যাড এর বিষয়টা একটু বলি, এটা ইম্পর্টেন্ট এমসিকিউতে আসার মতো। ক্যাড হচ্ছে ভাই একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা মূলত আমাদের প্রোডাক্ট ডিজাইনিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তো এই ক্যাডের যে ফুল ফর্ম, এই যে ক্যাডের ফুল ফর্মটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যাডের ফুল ফর্ম, যেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা আইসিটির ভূমিকা। সো এইটা আসলে মোটামুটি আমরা সবাই কম বেশি আইডিয়া রাখি যে বর্তমান বিশ্বে যেহেতু কিছু যুদ্ধ চলতেছে, এটা তো আমরা জানি, ইউক্রেন রাশিয়া ওয়ার, তারপরে তোমার ইসরায়েল হামাস ওয়ার, সো কিছু যুদ্ধ চলতেছে। এই যুদ্ধে আমরা একটা প্রযুক্তির ব্যবহার কম বেশি সবাই শুনেছি, তাই না, যে ড্রোন ড্রোন প্রযুক্তির ব্যবহার আশা করি সবাই শুনেছি। যে এখন আর যুদ্ধটা দেখা যায় তোমার 1-to-1 ফাইটিং না হয়ে দেখা যায় যে কোনো পক্ষ হচ্ছে তার ঘাঁটিতে বসে ড্রোনের মাধ্যমে শত্রুপক্ষের ঘাঁটিতে অ্যাটাক করে, ঠিক আছে। তো এই যে যে ড্রোনগুলো ইউজ করা হয় এগুলো একটা নাম আছে ইউএভি, আশা করি তোমরা শুনছো, আর্মড এরিয়াল ভেহিকেল, ঠিক আছে। সো এই ইউএভি বা ড্রোনগুলো আসলে কি করা হয়, তোমার কম্পিউটার সিস্টেমের মাধ্যমে তোমার হচ্ছে কন্ট্রোল করা হয়, তাই না। এবং এগুলোকে ফ্লাই করে নিয়ে গিয়ে তোমার শত্রুপক্ষের ঘাঁটিতে হচ্ছে মিসাইল বা এক্সপ্লোশন যা করানো লাগে সেটা করে, ঠিক আছে। সো আমাদের এই বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থায় আইসিটির ইউজ কিন্তু অনেক বেশি হচ্ছে, ঠিক আছে। এটা আসলে আমরা কম বেশি সবাই বুঝতেছি। ওকে, এরপর আমাদের এই যে যেই ভেহিকেলগুলো ইউজ হয়, আর্মড ভেহিকেল যেগুলো ইউজ হয়, এগুলোর ডিজাইনিং বা এগুলোর কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রযুক্তির অনেক বড় ভূমিকা আছে, ঠিক আছে। ওকে, তো আমাদের ফার্স্ট পার্ট এখানেই শেষ হচ্ছে, এখন একটা ব্রেক নিব। আমাদের হচ্ছে এখন বাজে 6টা কত 56 বাজে, তাই না। তো 5 মিনিটের একটা ব্রেক থাকবে, ব্রেক শেষে আমরা বাকি পার্টটা দেখবো।
সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ক্লাসে। ওকে, সো আমরা এখন আমাদের ক্লাসের লাস্ট পার্টটা দেখব। সো এখানে শুরুতেই যেই প্রযুক্তি নিয়ে কথাবার্তা বলা আছে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, ঠিক আছে? সো বায়োমেট্রিক্সের কাজ কি? এটা মূলত কোনো একজন ব্যক্তিকে অদ্বিতীয় বা ইউনিকলি আইডেন্টিফাই করার কাজটা করে, ঠিক আছে? এটা একটু লিখে দিই যে ব্যক্তিকে অদ্বিতীয় অদ্বিতীয়ভাবে বা ইউনিকলি শনাক্ত করার যে কাজটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এই বায়োমেট্রিক্স টেকনোলজি দিয়ে করি, ঠিক আছে? আচ্ছা, সো একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে ইউনিকলি চিনতে পারে একটু চিন্তা করো। যে সে চেহারা দেখে চিনতে পারে বা ভয়েস থেকে চিনতে পারে, তাই না? বা আরো অন্যান্য তোমার ইউনিক প্রপার্টি থাকে একজন মানুষের, যেটা দেখে অন্য মানুষ তাকে চিনতে পারে। তো আমরা চাই যে আমরা ডিভাইসের মাধ্যমে কোনো একজন মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করব, ঠিক আছে? এটা কেন প্রয়োজন? যে ধরো তুমি এরকম একটা লক তৈরি করলা, যে লকটা তোমার তোমাকে ছাড়া ওইটা অন্য কাউকে দিয়ে খোলা যাবে না, ঠিক আছে? সো তখন কিন্তু ওই লকটাকে কি করতে পারতে হবে, তোমাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতে হবে। তো এরকম অনেক কাজে আসলে আমাদের এই বায়োমেট্রিক্স লাগে, ঠিক আছে? তো এই যে যে তোমার শনাক্তকরণের প্রক্রিয়া, এটা আসলে আমরা কিভাবে করি? আমরা মানুষের কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই কাজটা করি, ঠিক আছে? যে আমরা মানুষের কিছু বৈশিষ্ট্য দেখি, ওই বৈশিষ্ট্যগুলো মনে রাখি, এরপর আমরা পরবর্তীতে ওই বৈশিষ্ট্যগুলো মেলানোর চেষ্টা করি, ঠিক আছে? যদি মিলে যায় তাহলে তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমরা যেই মানুষটাকে খুঁজতেছিলাম সেই মানুষটাকে পেয়ে গেছি, আর না মিললে তো নাই, পাইনি। এখন আমাদের এই যে যে বৈশিষ্ট্য, কোন একজন মানুষের যে বৈশিষ্ট্য হতে পারে সেটা দুই রকম, ঠিক আছে? একটা হচ্ছে যে তার দেহের একটা গঠন থাকবে বা তার শারীরবৃত্তীয় কিছু বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে, যেটা অন্য মানুষের সাথে মিলবে না, ঠিক আছে? তো এইটা এখানে বলা হচ্ছে যে দেহের গঠন, বা এটাকে একবার আমরা বলতে পারি যে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, ঠিক আছে? শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য এইটা হচ্ছে এক ধরনের বৈশিষ্ট্য। এইটা আসলে আমাদের বাই বর্ন সবার আলাদা আলাদা হয়, যদিও কিছু বৈশিষ্ট্য আসলে দেখবা যে কারো কারো মধ্যে টুইন হওয়ার কারণে সেম হয়ে যায়, তবে এটা একটা এক্সেপশন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কি হতে পারে, আরেকটা বৈশিষ্ট্য হতে পারে যে আমাদের আচরণগত কিছু বৈশিষ্ট্য থাকে, যেটা আমরা সময়ের সাথে সাথে ডেভেলপ করি। আচ্ছা, তো আমরা একে একে আসি। শুরুতে আমরা দেখি যে এই যে যে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, এগুলোর প্রকারভেদ কি কি। তো আমরা একটা একটা করে দেখি। দেখো যে প্রত্যেক মানুষের মুখমণ্ডলের যে আকৃতি বা যে শেপ, সেটা কিন্তু ইউনিক হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা কারো ফেসের মাধ্যমে তাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, এটাকে আমরা বলি ফেসিয়াল রিকগনিশন, ঠিক আছে? তো এক একজনের চেহারা এক এক রকম হয়, তো তার উপর ভিত্তি করে আমরা মুখের যে তোমার গড়ন বা গঠন, সেটার উপর ভিত্তি করে আমরা একজন থেকে আরেকজনকে আলাদা করতে পারি। যদিও দেখা যায় যে টুইন হলে কিন্তু দুজনের চেহারা অনেক সময় সেম হয়ে যায়, সো এটা একটা এক্সেপশন। এরপরে আসতেছে ফিঙ্গারপ্রিন্ট, আমাদের হাতের আঙ্গুলের তালুতে যে প্যাটার্ন আছে, ঠিক আছে? আমাদের হাতের আঙ্গুলের তালুতে যে প্যাটার্ন আছে, এটা কিন্তু একজনের সাথে আরেকজনের ম্যাচ করে না। তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কোন একজন মানুষকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? এরপরে আসতেছে হ্যান্ড জিওমেট্রি, যে আমরা পুরো হাতের তালুর যে প্যাটার্ন, ঠিক আছে, এখানে আমাদের হাতের তালুতে যে প্যাটার্নটা আছে, এইটার উপর বেস করে আমরা কাউকে আইডেন্টিফাই করতে পারি। এরপরে আছে দুইটা জিনিস, এই দুইটা হচ্ছে চোখের, একটা হচ্ছে আইরিশ আর একটা হচ্ছে রেটিনা। আইরিশ আর রেটিনা দুইটাই হচ্ছে চোখের দুইটা লেয়ার। তো এই লেয়ারগুলোর দেখা যায় যে গঠন এমন হয় যে একজনের থেকে আরেকজনের সাথে, মানে একজনের সাথে আরেকজনের এটা মিলে না। তো এই দুইটা লেয়ারের গঠনের উপর ভিত্তি করে আমরা কাউকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? তাহলে এই কতগুলো আমরা বৈশিষ্ট্য দেখলাম, যেগুলো হচ্ছে দেহের গঠন বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, এগুলোর উপর ভিত্তি করে আমরা একজন থেকে আরেকজনকে আলাদা করতে পারি। আরেকটা আছে যেটা এখানে বলা হয়নি, সেটা হচ্ছে ডিএনএ, ডিএনএ অ্যানালাইসিস, ঠিক আছে? ডিএনএ এর বিষয়টা এখানে আসে নাই। ডিএনএ যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যায় যে একজনের ডিএনএ আরেকজনের সাথে মিলে না, ঠিক আছে? ফুল ডিএনএ অ্যানালাইসিস যদি করা হয়, তো এটাও কিন্তু একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, যার মাধ্যমে কাউকে আইডেন্টিফাই করা যায়। ওকে, এরপরে আসতেছি আচরণগত বৈশিষ্ট্য। টুইন হলে ফিঙ্গারপ্রিন্ট ইউজুয়ালি সেম হয় না। ফিঙ্গারপ্রিন্ট আমি যতদূর জানি এটা খুবই স্ট্রং একটা তোমার বৈশিষ্ট্য, এটা ইউজুয়ালি ডিফারেন্ট হয়, ঠিক আছে? যদিও এটা নকল করা যায়, তোমরা বিভিন্ন মুভিতে দেখবে এটা করে,
ঠিক আছে, এটা নকল করা যায়। এই কারণে সবচেয়ে বেশি স্ট্রং কোনটা জানো? এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে তোমার আইরিশ বা রেটিনা। এই যে এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। সিকিউরিটি ওয়াইজ যদি চিন্তা করি কোনটার সিকিউরিটি হাই, এই যে আইরিশ বা রেটিনা, এইগুলোর সিকিউরিটি অনেক হাই। ঠিক আছে, আচ্ছা। এরপর আসতেছে আচরণগত। আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? আচ্ছা, আদিবা বলতেছে ফাদার এন্ড মাদারের সাথে তো ডিএনএ ম্যাচ হয়, ওইটা তো ভাই কমপ্লিট ডিএনএ না। ঠিক আছে, ডিএনএ ম্যাচ তো হবেই, তুমি তোমার ফাদার এন্ড মাদারের ক্রসওভারের মাধ্যমেই আসছো, ম্যাচ তো হবেই। কিন্তু আমি বলতেছি যে কমপ্লিট ডিএনএ তো ম্যাচ করবে না, তোমার পুরোপুরি সব জিন তো আসলে তোমার বাবা বা মার সাথে মিলবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এরপর আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে শুরুতে আছে হচ্ছে আমাদের কণ্ঠস্বর, ভয়েস। এটা আমরা ধরে নেই যে একজন মানুষের ভয়েস আরেকজন মানুষের সাথে মিলে না, যদিও ওই যে মিমিক্রি বলে একটা বিষয় আছে, তাই না, যে আমাদের চাইলে অনেক সময় ভয়েস তোমার করা যায়, নকল করা যায়। ওকে, এরপর হচ্ছে সিগনেচার, যে প্রত্যেক মানুষের একটা আলাদা আলাদা সিগনেচার থাকে, যেটার উপর বেস করে যে ব্যাংকে চেকের বিষয়টা কাজ করে। ঠিক আছে, তো সিগনেচারও একটা আচরণগত বৈশিষ্ট্য। এবং আরেকটা হচ্ছে টাইপিং কিস্ট্রোক, অর্থাৎ একজন মানুষ কিবোর্ডে তোমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কয়টা কি প্রেস করতে পারে। ঠিক আছে, এটাও দেখা যায় যে একজনের সাথে আরেকজনের মিলে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আচরণগত, অর্থাৎ সময়ের সাথে সাথে এগুলো হচ্ছে ডেভেলপ করছে। ঠিক আছে, তো এইগুলোর উপর বেস করে চাইলে আমরা কি করতে পারি, একজনের সাথে আরেকজনের পার্থক্য তৈরি করতে পারি। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এইগুলোর সিকিউরিটি অনেক লো। ঠিক আছে, এই যে কণ্ঠস্বর, ভয়েস বললাম, এটা মিমিক্রি করে এটা চাইলে হচ্ছে কেউ তোমার করতে পারবে, নকল করতে পারবে। সিগনেচার এইটারও নকল করা যায়, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, তো এই তোমার যে প্রসেসগুলো দেখতে পারতেছো বা এই যে বৈশিষ্ট্যগুলো দেখতে পারতেছো, এগুলো সিকিউরিটি ওয়াইজ লো হয়। সিকিউরিটি ওয়াইজ সবচেয়ে হাই হচ্ছে আইরিশ এবং রেটিনা স্ক্যান। ঠিক আছে, আমি একটু লিখে দিই, সিকিউরিটি হাই, সিকিউরিটি হাই। এটা কোশ্চেন আসতে পারে তোমাদের অনেক সময়, যে দুই তিনটা বায়োমেট্রিক দিয়ে তুলনা করতে বলে, কোনটা ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত হবে। আচ্ছা, তো আমাদের সেকেন্ড কুইজ চলে আসছে, কুইজ লঞ্চ করে দিচ্ছি, তোমরা অ্যান্সার করে দাও। আচ্ছা, আমি আর 5 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে অ্যান্সার সাবমিট করো। আচ্ছা, আমি পোল এন্ড করে দিচ্ছি, তোমরা মেজরিটি অ্যান্সার করেছো অপশন বি, হুইচ ইজ কারেক্ট। এখানে বলছে যে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক হচ্ছে হাতে করা স্বাক্ষর যাচাইকরণ। হ্যাঁ, এটা একটা আচরণগত বিষয়, তাই না? ডিএনএ পর্যবেক্ষণ না, ডিএনএ কিন্তু তোমার শারীরবৃত্তীয় একটা বিষয়। ঠিক আছে, এরপরে কণ্ঠস্বর যাচাইকরণ, হ্যাঁ এটাও আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সো 1 আর 3 কোথায় আছে? এই যে অপশন বি তে আছে, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো লিডার বোর্ডটা শেয়ার করতেছি তোমাদের সাথে। সো আসাদ হচ্ছে সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে, এরপরে সুমিয়া, প্রমি, রাইফ, আসিয়া, রাজদীপ, সয়া, তাওহিদ, ফাতেমা, রোহান এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাকে ওয়াজিহা বলছো যে টাইপিং কিস্ট্রোক বুঝো নাই। টাইপিং কিস্ট্রোক হচ্ছে যে তোমাকে যদি কিবোর্ডে টাইপ করতে দেওয়া হয়, যে ধরো তুমি একটা প্যারাগ্রাফ লেখো, ঠিক আছে, তখন দেখা যাবে যে তুমি যে প্যারাগ্রাফটা লিখতেছো, অর্থাৎ তোমার সেকেন্ডে কি প্রেস করার যে রেট, অর্থাৎ 1 সেকেন্ডে তুমি কয়টা কি প্রেস করো, বুঝছো? এই কি প্রেস করার রেটটা দেখা যায় যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। ঠিক আছে, যে কি স্ট্রোক, এটাকে আমরা বলি কি স্ট্রোক। সো এইটা তোমার পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং অবশ্যই এটা একটা আচরণগত বিষয়, কারণ জন্ম থেকে তো কেউ আর আসলে কিবোর্ড চালানো শিখে না, সময়ের সাথে সাথে শিখে, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে যেই টপিকটা আসতেছে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো দেখো, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে যে কয়েকটা আলাদা আলাদা বিষয়ের জ্ঞানকে আমরা যদি একসাথে করি, তখন যেই ফিল্ডটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি বায়ো ইনফরমেটিক্স। তো এখানে কোন কোন বিষয়ের জ্ঞান জড়িত? একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে বায়োলজি, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো এই তিনটা ফিল্ডকে আমরা কম্বাইন করে তৈরি করতেছি বায়ো ইনফরমেটিক্স। কেন তৈরি করা লাগে একটু বুঝি। যে ধরো কেউ একজন হচ্ছে এই ডিএনএর
অ্যানালাইসিস করলো, ঠিক আছে, ডিএনএ এর অ্যানালাইসিস করলো। তো ডিএনএ অ্যানালাইসিস এটা করে সে হচ্ছে বিশাল একটা ডিএনএ সিকোয়েন্স পেলো। আচ্ছা, ডিএনএ সিকোয়েন্স লিখি আমি। তো এই সিকোয়েন্সটা যে সে পেলো, এটাকে তো তার হচ্ছে কি করতে হবে, তার হচ্ছে কোথাও স্টোর করে রাখতে হবে, তাই না? সে কোথায় স্টোর করবে? অবশ্যই কম্পিউটারে স্টোর করবে। তো ডিএনএ সিকোয়েন্স যেটা সে পেলো সেটাকে হচ্ছে কম্পিউটারে স্টোর করবে। এরপর সে যদি ওই ডিএনএ সিকোয়েন্সটাকে অন্য কোনো ডিএনএ সিকোয়েন্সের সাথে ম্যাচ করতে চায়, যে ধরো এইটা ছিল হচ্ছে আমাদের একটা ধানের ডিএনএ সিকোয়েন্স, এটা হচ্ছে একটা ধানের ডিএনএ সিকোয়েন্স। তো সে যদি দেখতে চায় যে পরবর্তীতে অন্য কোনো ধানের তোমার ভ্যারাইটির সাথে আমার ডিএনএ সিকোয়েন্সটা ম্যাচ করে কিনা, ঠিক আছে, এটা যদি করতে চায় তখন সে কি করবে, তখন তোমার কম্পিউটারে থাকা এই যে যে ডিএনএ সিকোয়েন্স আছে এটাকে হচ্ছে সে কি করবে, বর্তমানে যে ডিএনএ সিকোয়েন্স পাইছে এটার সাথে ম্যাচ করবে। অর্থাৎ এখানে যে ডাটা অ্যানালাইসিসের একটা বিষয় আছে, তুমি ম্যাচ করবা, ডাটা অ্যানালাইসিস করবা। তো দেখা যাচ্ছে যে তোমার অনেক সময় এরকম হয় যে আমরা জীববিজ্ঞানের কোনো একটা বিষয় থেকে যে তথ্যগুলো পাই ওই তথ্যগুলোকে আমাদের পরিসংখ্যানের জ্ঞান এবং গণিতের জ্ঞান কাজে লাগিয়ে ওইগুলোকে তোমার বিভিন্নভাবে হচ্ছে সাজাতে হয় বা বিভিন্নভাবে হচ্ছে আমাদের কোনো তোমার সম্ভাব্যতা যাচাই করতে হয়, ঠিক আছে। তো ম্যাথের এবং পরিসংখ্যানের নলেজটা হচ্ছে আমাদের বায়োলজিতে অনেক সময় কাজে লাগে, ঠিক আছে। তো এই সবগুলো মিলে হচ্ছে যেই ফিল্ডটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলতেছি বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। তো এই যে যে বললাম যে আমরা এই যে ম্যাচ করব, এই ম্যাচ করার কাজটা হচ্ছে কম্পিউটারে প্রোগ্রাম লিখে করা হয়, ঠিক আছে। তো বুঝতেই পারতেছে এখানে আসলে যে কম্পিউটারের একটা বিষয় চলে আসতেছে। আচ্ছা, তাওহিদ বলছো যে ভাই বুঝলেন কেমনে ধান, কারণ এটা আমি করছি, ঠিক আছে, এই কারণে বুঝছি। আচ্ছা, তো এরপর দেখো যে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার গুলো এখানে বলে দেওয়া আছে, তুমি একটু খেয়াল করো, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। একটু দেখো, এই যে জিনোম সিকোয়েন্সের কথা বলা আছে, যে আমরা যদি জিনোম সিকোয়েন্স করি ওই জিনোম সিকোয়েন্সের ডাটাগুলো যদি স্টোর করে রাখতে হয় তখন হচ্ছে আমরা কম্পিউটারে স্টোর করে রাখি, পরবর্তীতে ওগুলোর উপরে ডাটা অ্যানালাইসিস করি, ঠিক আছে। যে কত ধরনের প্রজাতির জিনোম সিকোয়েন্স আমাদের বর্তমানে পাওয়া জিনোম সিকোয়েন্সের সাথে ম্যাচ করতেছে, সো এটা কম্পিউটার দিয়ে করা হয়, ঠিক আছে। এবং এই ফিল্ডটাকেই আমরা বলতেছি বায়ো ইনফরমেটিক্স। এরপরে মেডিসিন, মলিকুলার মেডিসিন ফিল্ডে ওষুধ তৈরিতে অনেকগুলো কথা বলা আছে, যে প্রোটিনের সিকোয়েন্স করার সময়, তারপরে জিন থেরাপিতে, এগুলো তোমরা যে বায়োলজিতে পড়ছো, ঠিক আছে। তো এখন জাস্ট এই জিনিসটা জানতে পারলাম নতুন করে, যে বায়োলজিতে আমরা যেই কাজগুলো করি ওই কাজগুলোর সাথে আমাদের কম্পিউটারের জ্ঞানকেও কাজে লাগাতে হয়, ঠিক আছে। ওকে, এরপর দেখো তোমাদের জন্য নতুন একটা কুইজ। আচ্ছা, রাগিব যেই কোশ্চেনটা করছো ভাই এটার অ্যান্সারটা হচ্ছে তুমি বায়োলজিতে পাবা। আচ্ছা, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, রাজদীপ যে কোশ্চেন করেছো, হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ আছে। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স অনেক তোমার রাইজিং একটা ফিল্ড এবং অবশ্যই ইন্টারেস্টিং। আমি আর 5 সেকেন্ড রাখবো পোলটা, এর মধ্যে অ্যান্সারটা সাবমিট করো। হ্যাঁ অর্পিতা, তুমি যে কোশ্চেনটা করেছো অ্যান্সার ইজ ইয়েস। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমাদের মেজরিটি অ্যান্সার দিয়ে হচ্ছে অপশন এ। এখানে বলা হয়েছে বায়ো ইনফরমেটিক্স তোমার হচ্ছে কোন কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো দেখো এই যে আমাদের অপশনগুলো একটু দেখি। এখানে বলছে ডিএনএ ম্যাপিং এ আমরা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করি, হ্যাঁ ডিএনএ ম্যাপিং এ লাগে। জিন ফাইন্ডিং এ হ্যাঁ লাগে। মেশিন লার্নিং এ কোনোভাবেই বায়ো ইনফরমেটিক্স লাগবে না, ঠিক আছে। তো 3 নম্বর হবে না, এই কারণে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ মেশিন লার্নিং আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিষয়, ঠিক আছে, এখানে বায়ো ইনফরমেটিক্স এর কোনো ইনভলভমেন্ট নাই। ওকে, তো আমরা লিডার বোর্ডটা দেখতেছি, এখানে রাজদীপ হচ্ছে সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে, এরপরে দেবদূত, তাহসান, আইরিন, প্রবীর, সুয়াদ, ফাতেমা, হুজাইফা, জিহাদি, মাহিম এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে আসতেছে এই যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো আমাদের প্রত্যেক মানুষেরই কি থাকে, কোষ থাকে
দেহের মধ্যে কোষ থাকে, কোষের মধ্যে ক্রোমোজোম থাকে, বায়োলজিতে পড়ছো, ঠিক আছে। এবং ওই ক্রোমোজোমে হচ্ছে তোমার কি থাকে বলো তো? ক্রোমোজোমে হচ্ছে আমাদের জিন থাকে, তাই না? জিন থাকে, যে জিন কি করে, জিন হচ্ছে আমাদের দেহের বৈশিষ্ট্য বা কিছু আচরণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তো এরকম আমরা যদি একটা নির্দিষ্ট জিনের সেট নেই, ঠিক আছে, আমরা যদি জিনের সেট নেই তাহলে আমরা পাই হচ্ছে জিনোম। এটাকে বলা হয় জিনোম। ওকে। তো এই যে জিনোম, এই জিনোমটা আমরা যদি সিকোয়েন্স করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের কোন কোন জিন কোন কোন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে। ওকে। এখন এই জিনোম সিকোয়েন্সিং করে পরবর্তীতে কি করা হয়, যে এই জিনোমকে পরিবর্তন করা হয়, বুঝছো? যে জিনোম আমরা হচ্ছে সিকোয়েন্স করলাম, জিনোম সিকোয়েন্স করলাম, এরপর আমরা যখন বুঝে গেলাম যে কোন জিন কোন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, আমাদের কোন বৈশিষ্ট্য কোন জিন নিয়ন্ত্রণ করে, এটা যখন আমরা বুঝে গেলাম, এরপর আমরা কি করলাম, আমরা হচ্ছে এই জিনের পরিবর্তন ঘটালাম, ঠিক আছে, জিনের পরিবর্তন। তো এই যে কাজটা, যে জিনের পরিবর্তনের মাধ্যমে আমাদের কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন করা, ঠিক আছে, এই কাজটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এর মাধ্যমে যেটা করা হয় যে আমাদের বৈশিষ্ট্যের জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন আনা যায়, ঠিক আছে, বৈশিষ্ট্যের পরিবর্তন আনা যায়। তো এই কাজটাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন জায়গায় করা হয়, যে আমাদের কৃষি ক্ষেত্রে, তারপরে হচ্ছে ওষুধের রিসার্চে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক বেশি ইউজ করা হয়, ঠিক আছে, যে তোমার কৃষি পণ্যের মান উন্নয়নে, ঠিক আছে, যে তোমার যেই ধানগুলো আছে ওই ধানের যে ফলন সেটা বাড়াতে, ঠিক আছে, বা ধরো যে গবাদি পশু আছে ওই গবাদি পশুর যেই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা সরাসরি কনজিউম করতেছি সেগুলোর মান উন্নয়নের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা। সো এই প্রসেসে যেটা করা হয় যে কোনো একটা জিন এটা কেটে ফেলে দিয়ে তারপরে ওই জায়গায় নতুন একটা পরিবর্তিত জিন হচ্ছে এখানে তোমার যুক্ত করা হয়, ঠিক আছে। সো এই জিনের মডিফিকেশন বা জিনের পরিবর্তনের যে তোমার আইডিয়াটা, এইটাই হচ্ছে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। ওকে। সো এইগুলো আসলে আমরা বায়োলজিতে অলরেডি পড়ছি, তাই না? এখন এখানে কোশ্চেন আসবে অবশ্যই যে এখানে আইসিটির দরকার কি। আইসিটির দরকার আসলে সব জায়গায় আছে, এটা মোটামুটি বোঝাই যাচ্ছে, ঠিক আছে। যে আমাদের যে কোনো কাজ আমরা যখন করি তখন হচ্ছে আমাদের বিশাল হিসাব নিকাশ করার জন্য কম্পিউটারের হেল্প নিতে হয়। এই জিনোম সিকোয়েন্সেও একই বিষয় চলে আসে, যে বিশাল বিশাল জিনোম সিকোয়েন্স, এগুলো তার বসে বসে আমি ম্যাচ করব না, তো এগুলো হচ্ছে তখন কম্পিউটারের মাধ্যমে ম্যাচ করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের পরবর্তী কুইজটা চলে আসতেছে, আমি লঞ্চ করে দিলাম। আচ্ছা, জিনের পরিবর্তন কেন করা হয়? যে বৈশিষ্ট্যের পরিবর্তন করার জন্য, জীবের কোনো একটা বৈশিষ্ট্যের পরিবর্তন করানোর জন্য। অনেক সময় হচ্ছে যে জীবের বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে জীবের মান উন্নয়ন করা হয়, ঠিক আছে। আমাদেরকে আর 10 সেকেন্ড সময় দিব। আচ্ছা, অর্পিতা যে কোশ্চেনটা করতেছো, তো আমি এটা শুরুতেই বলেছি যে এরকম কিছু হলে তোমাকে জানিয়ে দেওয়া হবে। ওকে, পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার করেছো হচ্ছে অপশন ডি, উইচ ইজ রং। কেন রং দেখো, এই যে অনেকে এইভাবে অ্যান্সার করছো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরে যেহেতু আসছে তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে, কিন্তু এই যে কোশ্চেন পড়ো নাই ভালো মতো। এই দেখো, এটা কি কি বলছে, জিনের সিকোয়েন্সের কথা বলছে, এটা কিসের সিকোয়েন্স?
এটা প্রোটিনের সিকোয়েন্স না, জিনের সিকোয়েন্স তো না। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটা একটু চিন্তা করে দেখো। এটা কিন্তু বায়ো ইনফরমেটিক্স। কোথায় পড়ছি? এই দেখো, এই দেখো, দেখছো? ঠিক আছে, তো এইখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে বায়ো ইনফরমেটিক্স। এই যে এরকম ছোটখাটো বলি কিন্তু হয়ে যায়। ওকে, আমরা লিডার বোর্ডটা একটু দেখি। ফারিহা সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে সিফাত, তানজিম, লাবণী, রীতি, বর্ণা, মারিয়া, তাসফিয়া, সুরাহা, তিথি এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নেক্সট যে প্রযুক্তি আসতেছে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি কি? যে আমাদের কিছু কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। উদাহরণ কি হতে পারে? যে ধরো ওই যে আমরা কম্পিউটারে যে চিপগুলো ইউজ করি, ঠিক আছে, যেগুলোকে আসলে বলা হয় আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। তো এই যে যে চিপগুলো ইউজ করা হয়, যে কম্পিউটারের মেমোরি ডিভাইসের মধ্যে যে ছোট ছোট চিপগুলো থাকে, ঠিক আছে, এই চিপগুলো কি আসলে তোমার নর্মাল কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি করা সম্ভব? উত্তর হচ্ছে না। কারণ নর্মাল ইন্ডাস্ট্রিতে আমরা যেই প্রোডাক্টগুলো তৈরি করি ওগুলো আসলে বড় বড় প্রোডাক্ট, ঠিক আছে, কিন্তু চিপ এটা খুবই ছোট একটা প্রোডাক্ট। তো খুবই ছোট একটা জায়গায় তোমাকে কাজকর্ম করতে হয়, ঠিক আছে। তো এরকম ছোট জায়গায় কাজকর্ম যখন করতে হয় তখন তোমার যন্ত্র বা প্রযুক্তিগুলোকেও ওরকম অনেক নিখুঁত হতে হয়, ঠিক আছে। তো আমরা যেই তোমার ফিল্ডে এই ছোটখাটো ডিভাইস নিয়ে হচ্ছে কাজ করি, বা অনেক ক্ষুদ্র ডাইমেনশনে বা ক্ষুদ্র মাত্রায় হচ্ছে আমরা তোমার কোনো একটা বৈশিষ্ট্যকে পরিবর্তন করি, কোনো একটা বস্তুর অনেক ক্ষুদ্র মাত্রায় আমরা যদি কোনো একটা বৈশিষ্ট্যকে পরিবর্তন করি, তখন আমাদের যেই টেকনোলজির প্রয়োজন হয় সেটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। সো ন্যানো টেকনোলজি যেই জায়গায় কাজ করে ওই জায়গা হচ্ছে খুবই খুবই ক্ষুদ্র। কত ক্ষুদ্র? যেটা হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে কাজ করে, ঠিক আছে। এখন ন্যানোমিটারের সাথে আশা করি অনেকে পরিচিত আছো, যারা নাই তারা একটু দেখে রাখো যে 1 ন্যানোমিটার এটা আসলে কত মিটারের সমতুল্য। এই মিটারের সাথে আমরা সবাই পরিচিত, যেটা এসআই ইউনিট, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে। তো 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটারের তোমার সমতুল্য, ঠিক আছে। বা এটাকে আমরা বলতে পারি, তো এটাকে আমরা বলতে পারি 1/10⁹ মিটার, ঠিক আছে। অর্থাৎ এক মিটারের 10⁹ ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আমাদের 1 ন্যানোমিটার, অর্থাৎ খুবই ছোট। তো এরকম ছোট জায়গায় হচ্ছে কাজ করার জন্য যে প্রযুক্তি তৈরি করা হয়েছে সেটাকে আমরা বলতেছি ন্যানো টেকনোলজি, ঠিক আছে। মূলত এই যে কম্পিউটার ডিভাইসগুলো বা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক ডিভাইস আসলে যদি তোমার ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি করা হয় তখন দেখা যায় যে তার মান অনেক বেশি উন্নত হয়, ঠিক আছে, কারণ তুমি খুব ছোট ছোট পরিবর্তনগুলো তখন করতে পারো। আচ্ছা, আমাকে ফাতেমা বলছো যে বায়োলজিতে আছে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, ঠিক আছে, এরপর বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে প্রোটিনের সিকোয়েন্সের অ্যান্সার কেন বায়ো ইনফরমেটিক্স? এরকমটাই কি তোমার কোশ্চেন ফাতেমা, আমি যদি ধরতে পারি? হ্যাঁ, রাইফ একটা সুন্দর কথা বলছে যে আয়রন ম্যানস ন্যানো টেকনোলজি। হ্যাঁ, দেখছো না, ন্যানো টেকনোলজি দিয়ে কত কিছু করা যায়, অনেক পাওয়ারফুল কাজ করা যায়। হ্যাঁ, ফাতেমা বলছো যে হ্যাঁ তাই। তুমি দেখো, আমি কিন্তু এখানে বলি নাই যে প্রোটিন তৈরির তোমার প্রযুক্তি, এখানে বলছি প্রোটিন সিকোয়েন্স করা, এটা আসলে বায়ো ইনফরমেটিক্স এর সাথে রিলেটেড, ঠিক আছে, এই প্রসেসটা। ওকে, তো আমরা কই ছিলাম? আমরা হচ্ছে এই যে ন্যানোমিটারের ডাইমেনশনটা একটু দেখলাম, ঠিক আছে, এটা কত ছোট, অনেক ছোট। ওকে, এখন আমরা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করি, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ইনফরমেশন, ঠিক আছে, যে আমাদের ইন্ডাস্ট্রিতে যখন কাজ করা হয় তখন যেই লেভেলে বা যেই মাত্রায় আসলে কাজ করা হয় সেটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। এই যে এই রেঞ্জের মধ্যে তোমার কাজ করা হয়, 1 থেকে 100 ন্যানোমিটার রেঞ্জে তোমার হচ্ছে কাজ করা হয়, মানে খুবই ছোট একটা জায়গার মধ্যে চেঞ্জ করতে হয়। তো এখানে কিছু ইনফরমেশন আছে, দেখো। এই যে রিচার্ড ফাইনম্যান নামের এক ভদ্রলোক, খুবই ট্যালেন্টেড এবং জিনিয়াস একজন মানুষ। তো তিনি হচ্ছে ন্যানো টেকনোলজি নিয়ে প্রথম কাজ করছে। উনি একজন ফিজিসিস্ট ছিল। তো তাকে বলা হয় ন্যানো প্রযুক্তির জনক। আর ন্যানোর পরিমাপটা এখানে দেওয়া আছে, দেখো, যে 100 কোটি ভাগের 1 ভাগকে আমরা বলি হচ্ছে 1 ন্যানোমিটার, মানে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো এই যে এই কথাটা এখানে বলে দেওয়া আছে, এই যে 1 মিটার হচ্ছে 10⁻1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার, ঠিক আছে। এরপর ন্যানোমিটার স্কেলে যেগুলো তৈরি করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, তো এই ইনফরমেশনগুলো একটু দেখে রাখলাম।
এরপর হচ্ছে যে ন্যানো প্রযুক্তির ব্যবহার নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। অর্পিতা বলতেছো ইন্টারেস্টিং একটা কোশ্চেন যে ভাই অনুবীক্ষণ যন্ত্রকে কি ন্যানো টেকনোলজি বলা যাবে? উত্তর হচ্ছে না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি খুব ছোট ছোট জিনিস দেখতে পারো, কিন্তু ওই যা দেখতেছো মানে যেই পদার্থকে দেখতেছো বা যেই বস্তুকে দেখতেছো তার বৈশিষ্ট্য তো পরিবর্তন করতেছো না। তো এটা আসলে যে আমাদের কোন একটা বস্তুর খুবই ছোট একটা জায়গার বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয়, তখন আমরা ন্যানো টেকনোলজি ইউজ করি। ঠিক আছে। আচ্ছা, রাফি বলছো যে এআই নিয়ে তো অনেক ভয় আছে, যে এআই হচ্ছে আমাদের মানুষদের ধ্বংস করে ফেলবে, এরকমটা ভাবা কি ঠিক কিনা? উত্তর হচ্ছে যে না, এখন আপাতত আমাদের ধ্বংস না, কিন্তু অনেকের চাকরি ধ্বংস করতেছে। ঠিক আছে, এটা সত্যি। আচ্ছা, তো আমাদের এই যে ব্যবহারগুলো দেওয়া আছে, দেখো মোস্টলি আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারের তৈরির ক্ষেত্রে এই ন্যানো টেকনোলজিগুলো ইউজ করা হয়। ঠিক আছে। এর পাশাপাশি আমাদের এই যে চিকিৎসা ক্ষেত্রে, তারপরে খাদ্য শিল্প, প্যাকেজিং, জ্বালানি ক্ষেত্রে, খেলাধুলা, মানে মূলত তোমার কোন একটা প্রোডাক্টের আমি যদি খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন করতে চাই, ঠিক আছে, তখন আমাকে ন্যানো টেকনোলজি ইউজ করতে হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু যে আইসিটির ফিল্ডের নৈতিকতা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব, যে আইসিটি ফিল্ডে কোন কাজ করা উচিত, কোনগুলো করা উচিত না। ঠিক আছে, তো আমরা এখানে দেখব কোন কাজগুলো করা উচিত না। ঠিক আছে। তো প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। এটা মোটামুটি আমরা বাংলাদেশে যারা থাকি কম বেশি সবাই করি। সেটা হচ্ছে কি, যে কোনো একটা সফটওয়্যার তুমি যদি তার নির্মাতার পারমিশন না নিয়ে, নির্মাতা মানে যে সফটওয়্যারটা বানিয়েছে তার পারমিশন না নিয়ে যদি তুমি ওই সফটওয়্যারটা কপি করো বা ব্যবহার করো বা নিজের নামে বিতরণ করো, তখন এইটা কিন্তু একটা তোমার ইললিগাল বা অনৈতিক কাজ। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে সফটওয়্যার পাইরেসি। এটা করা উচিত না, কিন্তু আসলে আমাদের মতো কান্ট্রিতে এটা খুবই কমন একটা বিষয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাকিং। হ্যাকিং হচ্ছে যে এমন একটা প্রক্রিয়া যেখানে তুমি অন্য কারো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে পারমিশন ছাড়া ঢুকে যাও, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হ্যাকিং। আচ্ছা, এখন হ্যাকিংটা অনেক সময় হচ্ছে তোমার ভালোও হয়। ঠিক আছে, যে তোমার কোনো একটা সিস্টেম বা তোমার কোনো একটা কম্পিউটার নেটওয়ার্কে কোনো দুর্বলতা আছে কিনা এইটা খুঁজে বের করার জন্য অনেক সময় হ্যাকিং করা হয়। ঠিক আছে, ওইটাকে আমরা বলি এথিক্যাল হ্যাকিং। তো দুই ধরনের হ্যাকিং থাকে, এবং হ্যাকিং নিয়ে অনেকেরই হচ্ছে অনেক ফ্যাসিনেশন আছে, তাই না? যে হ্যাকিং করতে পারবো কিনা বা কিভাবে হ্যাকিং করা যায়। তো এটা আসলে খুবই হাই লেভেলের পড়াশোনা। এরপরে আসতেছে হচ্ছে আমাদের স্প্যাম করা। এই যে তোমরা অনেকে এটা করো, যে একটা মেসেজ দেখা যায় যে ইনবক্সে একবার দিলেও হয়, কিন্তু তোমরা হচ্ছে সেটা পর পর 100 বার দিয়ে দাও। ঠিক আছে, তো এর ফলে কি হয়, যে ধরো যে তোমার ওই কথার মাঝে অন্য একজন কোনো একটা কোশ্চেন করছে, সে একবারই করছে, তো তার মেসেজটা হারায় যায়। ঠিক আছে, তো এটাকে আমরা বলি স্প্যামিং। ঠিক আছে, স্প্যাম করা। তো তোমার অপ্রয়োজনীয় কোনো কথা সেটা বা এটা মেইনলি ইমেইলের ক্ষেত্রে করা হয়, এই কারণে যে ইমেইলের কথাটা বলা আছে, যে অপ্রয়োজনীয় ইমেল আমাদের যদি অ্যাকাউন্টে বারবার আসতে থাকে, তখন এই ঘটনাটাকে আমরা বলি স্প্যামিং হওয়া। ঠিক আছে, তো এর মাধ্যমে যেটা হয় যে তোমার ইম্পর্টেন্ট কোনো মেল যদি অ্যাকাউন্টে আসে, তুমি আর সেটা খুঁজে পাবা না, কারণ ওই যে অপ্রয়োজনীয় ইমেল দিয়ে তোমার অ্যাকাউন্ট ভরে গেছে। সেটাও কিন্তু তোমার এক ধরনের অনৈতিক কাজ। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি স্প্যামিং। এরপরে আসতেছে ফিশিং। ফিশিং কি, যে তুমি হচ্ছে ইন্টারনেটের মধ্যে কোন একটা ফাঁদে পা দিছো। ঠিক আছে, ফাঁদে পা দিয়ে ভুল একটা ওয়েবসাইটে চলে গেছো, বা ওই যে কোনো প্রতারকের একটা ওয়েবসাইটে চলে গেছো, ওইখানে গিয়ে তারপর হচ্ছে তুমি তোমার পার্সোনাল কোনো ইনফরমেশন দিয়ে দিছো ওইখানে। ঠিক আছে, তো এর মাধ্যমে ওই প্রতারক কিন্তু তোমার যেই পার্সোনাল ইনফরমেশন সেগুলো সে পেয়ে যাবে, এবং পরবর্তী সেগুলোকে কাজে লাগিয়ে তোমার ক্ষতিও করতে পারে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই, যে ধরো তুমি google.com সার্চ করতে গেছো, এরকম একটা আসছে এই যে google.com, এটা কিন্তু google.com না, একটু খেয়াল করলেই বুঝবা, কিন্তু তুমি ধরো ভুলে এটা প্রেস করে ফেলছো। এখন কি হবে, যে google.com এ চলে যাবা, google.com এ গিয়ে ধরো যে তুমি তোমার এই যে ব্যক্তিগত তথ্য, তারপরে তোমার ক্রেডিট কার্ডের নাম্বার, এগুলো দিয়ে দিছো। ঠিক আছে, দিয়ে দিছো, তুমি হচ্ছে মনের মাধুরী মিশে এগুলো দিয়ে দিছো। তো দিয়ে দেওয়ার ফলে কি হবে, যে এই যে যে হচ্ছে ওই ওয়েবসাইটটা বানাইছে মানে তোমাকে ফাঁদে ফেলার জন্য, সে কিন্তু তোমার পার্সোনাল ইনফরমেশন পেয়ে গেল। ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ফিশিং, একটা ফাঁদ তৈরি করা। এরপরে আসতেছে হচ্ছে আমাদের ভিশিং। ভিশিংটা হচ্ছে যে
এই যে এই ফিশিং এর কাজটাই যদি আমরা ভয়েস মিডিয়ামে করি তখন সেটাকে, বা অডিও ব্যবহার করে যদি করি তখন সেটাকে বলা হয় হচ্ছে ফিশিং। ওই যে অনেক সময় আমাদের ফোন করে বলা হয় না যে আপনি যদি এখনই 1 কোটি টাকা পেতে চান তাহলে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দেন, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ফিশিং এর এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে যে প্লেজিয়ারিজম, ঠিক আছে? প্লেজিয়ারিজমটা কি, যে আমরা অন্য কারো, তোমার অন্য কোনো মানুষের বা ব্যক্তির কোনো সৃজনশীল কাজ যদি আমরা কপি করি, পারমিশন ছাড়া যদি আমরা কপি করি বা ব্যবহার করি, তখন এটাকে বলা হয় হচ্ছে প্লেজিয়ারিজম, ঠিক আছে? তোমরা ইউনিভার্সিটিতে যখন উঠবা তখন এই জিনিসটা অনেক বেশি শুনবা, যে তোমাদের যখন কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তখন বলা হবে যে ফর প্লেজারিজম দেয়ার উইল বি এ পেনাল্টি, ঠিক আছে? অর্থাৎ প্লেজারিজম যদি ধরা পড়ে তাহলে তুমি পেনাল্টি পাবো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে তুমি যদি ওই অ্যাসাইনমেন্টটা নিজে না করে অন্য কারোটা কপি করে দাও, এটাকে কিন্তু একটা অনৈতিক কাজ হিসেবে দেখায়, ঠিক আছে? তো এই একই কাজ আসলে কম্পিউটারের ক্ষেত্রেও বা আইসিটির ক্ষেত্রেও আসলে প্রযোজ্য, ঠিক আছে? যে তুমি একটা সফটওয়্যার বানাচ্ছো বা একটা রিসার্চ করতেছো তোমার সিএসসির ফিল্ডে, তুমি যদি অন্য কারোটা কপি করে দাও, এটা কিন্তু প্লেজারিজম। আচ্ছা, ভিশিংটা আরেকবার বুঝান। এই যে একটা এক্সাম্পল দিলাম, বুঝো নাই? যে সারা বলছো ফিশিংটা আবার বুঝাইতে। সারা, ধরো যে তোমাকে একজন ফোন দিল, তোমাকে বললো যে আপনার বিকাশ নাম্বারটা দেন বা আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা দেন, আপনাকে হচ্ছে এত টাকা দিব। তাহলে তুমি যদি ভুলে দিয়ে দাও তাহলে তুমি আসলে ফিশিং এর শিকার, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের পরবর্তী কুইজ চলে আসতেছে, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি। এটা আমাদের আজকের লাস্ট কুইজ। আচ্ছা, মনো বলছো যে পাইরেসি আর হচ্ছে এই যে প্লেজারিজমের মধ্যে পার্থক্য কি? পাইরেসি পাইরেসি কার জন্য ছিল একটু খেয়াল করো, সফটওয়্যারের ক্ষেত্রে। সফটওয়্যার পাইরেসি নামটা খেয়াল করো। আচ্ছা, তো আর হচ্ছে 5 সেকেন্ড সময় দিব, এর মধ্যে আনসারটা সাবমিট করো। ঠিক আছে, পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার করেছো অপশন এ, হুইচ ইজ কারেক্ট। এই যে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়? উত্তর হচ্ছে স্প্যামিং, ঠিক আছে? আচ্ছা, লিডার বোর্ডটা শেয়ার করতেছি। রাজদীপ সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে প্রবীর, দেবদূত, মাহি, সাকিব, সিমি, নাফিজ, আসিয়া, আব্দুল্লাহ, সামিহা এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, লাস্ট দুইটা টার্ম আছে, একটা হচ্ছে স্নিকিং। স্নিকিং হচ্ছে যে তোমার কম্পিউটারে কেউ যদি তোমার তোমার পারমিশন ছাড়া হচ্ছে সে যদি ইউজ করে বা অ্যাক্সেস নিয়ে নেয় তাহলে এটাকে বলবো স্নিকিং, ঠিক আছে? আর স্পুফিং যেটা, আচ্ছা এটা একটু বানানটা ভুল আসছে, এটা আমি একটু লিখে দিচ্ছি। এটাকে আমরা বলি হচ্ছে স্পুফিং। স্পুফিংটা হচ্ছে যে তোমার পরিচয় বা তোমার ইনফরমেশন নকল করে যদি তোমার অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস নেয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে স্পুফিং, ঠিক আছে? তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে স্নিকিং। স্নিকিং এর এক্সাম্পল কি হতে পারে, যে ধরো তুমি কম্পিউটারে লগ ইন করে লগ আউট করতে ভুলে গেছো, তো এর মধ্যে যদি কেউ এসে অ্যাক্সেস করে তাহলে এটা হবে স্নিকিং। আর স্পুফিংটা কি, যে তোমার আইডি যদি অন্য কেউ নকল করে তারপর হচ্ছে সে তোমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্পুফিং। ঠিক আছে, আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখি এখানে। যে দেখো, এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের বোর্ডে এসেছিল, ঠিক আছে? এই যে এটা ঢাকা বোর্ডে এসেছিল, একটু খেয়াল করো। এই যে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ম্যাক্সিমাম এরকমই হয় যে তোমাকে কিছু দৃশ্যকল্প বা ঘটনা দিয়ে দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে তোমাকে বলবে যে এই ঘটনা কোন প্রযুক্তিকে নির্দেশ করতেছে, ঠিক আছে? একটু খেয়াল করো। সো এখানে আমাদের তোমার ফার্স্ট যে কোশ্চেনটা আছে এখানে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ কোশ্চেন চিহ্নিত স্থানের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তো এখানে কোশ্চেন চিহ্নিত স্থানে কি আছে একটু দেখি। এই কোশ্চেন চিহ্নিত স্থানটা কয়েকটা পয়েন্টের সাথে রিলেটেড। পয়েন্টগুলো কি কি? নতুন জীবকোষ সৃষ্টি, হাইব্রিড শস্য, দুধে আমিষের পরিমাণ বাড়ানো। তাহলে এইখানে কি বসবে আসলে বলো তো? এটা হচ্ছে যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রযুক্তি। এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা আমাদের এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু ফ্রেশ করে আরেকবার লিখতেছি। এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো একবার তুমি যখন
আইডেন্টিফাই করতে পারবা যে এখানে কোন প্রযুক্তি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তারপরে বাকিটা তোমার জন্য ইজি। এরপরে দেখো বলছে যে চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প 2 এর উল্লিখিত প্রযুক্তিটির ভূমিকা মূল্যায়ন করো। চলো একটু দেখি দৃশ্যকল্প 2 এ কি আছে। এখানে বলা হচ্ছে দেখো যে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা, এমনকি বিনোদনের ক্ষেত্রেও মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে। প্রযুক্তির জগতে এটি চতুর্থ শিল্প বিপ্লবের নামে তোমার হচ্ছে পরিচিত। এই যে দেখো মানুষের ব্যবহার সীমিত, এই ওয়ার্ডটা দেখে তোমার বোঝা উচিত যে এখানে আসলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এআই কে ইন্ডিকেট করতেছে। তো একবার তুমি যদি প্রযুক্তি ডিটেক্ট করতে পারো, বাকিটা ইজি, বাকিটা তুমি লিখতে পারবা। এরপরের সিকিউ কোশ্চেনে কি কি বলা হচ্ছে দেখো। এখানে বলা হচ্ছে যে মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। ঠিক আছে, তিনি দীর্ঘদিন যাবৎ মুখের আঁচিলের সমস্যায় ভুগছেন। আচ্ছা দেখো, এই যে দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন ঘটনা। এই যে এই পর্যন্ত তুমি নিশ্চয়ই ইঙ্গিত পেয়েছো যে এটা একটা প্রযুক্তিকে বোঝাচ্ছে, এর পরের ঘটনা আরেকটা প্রযুক্তিকে বোঝাচ্ছে। একটু খেয়াল করি, এই যে তিনি দীর্ঘদিন যাবৎ মুখে আঁচিলের সমস্যায় ভুগছেন, অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার এই যে শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই আঁচিল অপারেশন করলেন। তাহলে দেখো যে দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা কিন্তু এখানে একসাথে আছে। ঠিক আছে, এখন গ নম্বরে কোশ্চেন করা হয়েছে যে ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। তাহলে এখানে এই যে ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি কি ছিল, তুমি কিছু ওয়ার্ড দেখেই বুঝে যাবে এটা কি। এই যে রক্তপাত ছাড়া, শীতল তাপমাত্রা, এগুলো কি মিন করতেছে? ক্রায়ো সার্জারি। তাহলে এই যে পদ্ধতি বর্ণনা করবা যে এখানে ক্রায়োগান ইউজ করা হয়, কিছু ক্রায়োজেনিক এজেন্ট প্রয়োগ করা হয় ক্যান্সার আক্রান্ত কোষে বা আঁচিল যেখানে আছে। ঠিক আছে, এবং তার মাধ্যমে কি করা হয়, ওই কোষের তাপমাত্রা কমিয়ে এনে কোষকে ধ্বংস করে ফেলা হয়। এরপরে ঘ নম্বরে আছে সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করে। ঠিক আছে, তা বিশ্লেষণ সহ আলোচনা করে। যে সাজ্জাদ সাহেব কি প্রযুক্তি ইউজ করতেছে, উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য সে যে প্রযুক্তিটা ইউজ করতেছে, এটা আসলে কি মিন করতেছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো তোমাকে জাস্ট ব্যাখ্যা করতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে কিভাবে আমরা ওষুধ তৈরি করতে পারি। ওই যে ডায়াবেটিসের ওষুধ যেটা আছে ইনসুলিন, এরকম আরো অনেক ওষুধের কথা তোমরা আশা করি শুনছো, যেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে ডেভেলপ করা হয়। আচ্ছা, আলিফ বলছো আচিল কি? তুমি একটু নেটে সার্চ দাও, তাহলে দেখতে পারবে আচিল কি। আচ্ছা, এরপরের কিছু এমসিকিউ কোশ্চেন আছে, আমরা কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করি এখানে। দেখো, এখানে বলা হচ্ছে যে শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে। ঠিক আছে, এটা আমরা এই যে টার্ম থেকেই বুঝতে পারতেছি এটা আসলে আমাদের ক্রায়ো সার্জারি, তাই না? অপশন সি। ওকে, এরপর দেখো কোনটি ইনফরমেটিক্স এর উপাদান নয়। একটু খেয়াল করো, যে গণিত পরিসংখ্যান এটা বায়ো ইনফরমেটিক্স এর উপাদান, প্রোগ্রাম বায়ো ইনফরমেটিক্স এর উপাদান, ডেটাবেস বায়ো ইনফরমেটিক্স এর উপাদান। কেন? কারণ এগুলো আসলে যে কম্পিউটারে হচ্ছে আমাদের ডাটা স্টোর করার জন্য এবং ডাটা ম্যানিপুলেট করার জন্য কাজে লাগে। রসায়ন না, এইটা বায়ো ইনফরমেটিক্স এর বিষয় না, রসায়ন কিন্তু বায়ো ইনফরমেটিক্স এর বিষয় না। এরপরে দেখো যে এআই এর ক্ষেত্রগুলো কি। এআই এর ক্ষেত্র মেশিন লার্নিং, রোবোটিক্স, ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং, না এটা এআই এর ক্ষেত্র না। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? খুবই সহজ, একদম থিওরি বেসড কোশ্চেন। এরপরে বলা হচ্ছে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন এবং ম্যাচিং। ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? একটু চিন্তা করে দেখো তো। ক্যাপচার, আচ্ছা নুহা কোনো কোশ্চেন করতে চাচ্ছ, করে ফেলো। এটা কি হবে? এটা হচ্ছে আমাদের এই যে দেখো ম্যাচিং ওয়ার্ডটা থেকে আমাদের মাথায় হিট করার কথা, এটা আসলে এই যে বায়ো ইনফরমেটিক্স, সরি বায়ো ইনফরমেটিক্স বলতেছি, বায়োমেট্রিক্স, অর্থাৎ কোন একজন মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করার প্রসেস। ঠিক আছে, এরপরে দেখো যে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি। এই দেখো কিছু ওয়ার্ড দেখেই বুঝে যাবা টেলিপ্রেজেন্স কি মিন করতেছে, ভার্চুয়াল রিয়ালিটি। অপশন সি অ্যান্সার, দেখছো 3বার আসছে বোর্ডে। এরপর বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি, এটা কি হবে? এটা হচ্ছে আমাদের জীবকে শনাক্তকরণ, বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স। এরপর ন্যানো পার্টিকেলের আকৃতি কত? একটু আগে পড়াইছি, কত? 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানো পার্টিকেলের আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটার। দেখো কোন তাপমাত্রায় কোষে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়, এর অর্থ কি? কোন তাপমাত্রায়
তোমার কোষ হচ্ছে মরে যাবে, অক্সিজেনের সরবরাহ না হলে তো বাঁচবে না, তাই না? কোষ মরে যাবে। তো ওই যে আমাদের ক্রায়ো সার্জারির জন্য যে তাপমাত্রাটা ব্যবহার করা হয় ওইটাই জিজ্ঞাসা করা হচ্ছে। ওই তাপমাত্রাটা কত ছিল? এই যে লিখে দিয়েছিলাম, -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর দেখো, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি? আমি বলেছিলাম যে আমাদের পাইথন। এই পাইথন হচ্ছে মূলত মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে অপশন সি। এরপর লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? আমরা সবাই এটা করেছি, আমরা জানি যে ফেসবুকে হচ্ছে আমরা লাইভ ক্লাস করতে পারি, তাই না? সো ফেসবুকে হচ্ছে লাইভ ক্লাস করা যায়। সো কারেক্ট অ্যান্সার হবে কি বলতো? অপশন সি। এরপর ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? এইটা একটু আমাদের নতুনভাবে জানতে হবে যে ন্যানো প্রযুক্তিতে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে টপ ডাউন, আরেকটা হচ্ছে বটম আপ। ঠিক আছে, টপ ডাউন আরেকটা হচ্ছে বটম আপ। তো এই দুই পদ্ধতিতে আমরা ন্যানো টেকনোলজি ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে ন্যানো প্রযুক্তিতে দুইভাবে দুইভাবে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা যেই প্রোডাক্টটা তৈরি করতে যাচ্ছি সেটা কি টপ লেভেল থেকে ডাউন লেভেলে তৈরি করব নাকি ডাউন লেভেল থেকে টপ লেভেলে তৈরি করব, এটাই। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই চ্যাপ্টার আজকেই শেষ। আমরা এই চ্যাপ্টারের মোটামুটি সবকিছুই কভার করার ট্রাই করেছি, তো এখানেই শেষ। আচ্ছা, রাফি বলছো আইরিশ সিকিউরিটি আর ফেস আনলক কি একই? না, আইরিশ হচ্ছে তোমার ওই যে চোখের একটা লেয়ার, আর ফেস তো তোমার পুরো মুখমণ্ডল যেটা সেটাকে স্ক্যান করবে। ডিএনএর সিকোয়েন্স হচ্ছে ভাইয়া, আমাদের ডিএনএর সিকোয়েন্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়বে, বা জিনোম সিকোয়েন্স এটা। আচ্ছা, তোমরা হচ্ছে দেবদূত জিজ্ঞেস করছো ওয়েবএক্স কি? ওয়েবএক্স হচ্ছে ভাই একটা কনফারেন্সিং সাইট। ঠিক আছে, মানে মিটিং করার জন্য জুমের মতো অনেকটা। রাহি বলছো ভার্চুয়াল রিয়ালিটির খারাপ দিক আছে কিনা? ভার্চুয়াল রিয়ালিটির খারাপ দিক আসলে ওইভাবে নাই। তুমি যদি মানে ডিরেক্ট আমাদের ক্ষতি হয় এরকম চিন্তা করো, ওইভাবে খারাপ দিক নাই আসলে। উল্টা আরো অনেক উপকার আছে। ঠিক আছে, চতুর্থ শিল্প বিপ্লব কি? মানে যেখানে মানুষের প্রয়োজন হবে না। ঠিক আছে, এআই অনেক কাজ করে ফেলতে পারবে, এটাকে আমরা বলতেছি চতুর্থ শিল্প বিপ্লব। টেলিপ্রেজেন্স হচ্ছে যে তুমি কোনো একটা জায়গায় সরাসরি উপস্থিত নাই কিন্তু তুমি ওই জায়গায় উপস্থিত আছো এটা মনে করতেছো। ঠিক আছে, এই বিষয়টা। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।